আসসালামু আলাইকুম। আমি আশিক। নিয়মিত আমাদের এই গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই গল্পটি অনেক বড়, তাই একেবারে দেওয়া সম্ভব হলো না। সিজন হিসেবে আপলোড করা হবে। এটা একটা ভয়ঙ্কর মাফিয়া গল্প। এখানে আছে রোমান্টিক ভয়ঙ্কর জীবনের কাহিনী, সামাজিক ও গ্যাংস্টার রিলেটেড সম্পর্কিত একটা গল্প। আশা করি ভালো লাগবে সবার। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই বেল আইকনটি বাজিয়ে দিন। আর ধন্যবাদ সবাইকে। চলুন গল্পে আসি। আকাশে অসংখ্য তারা, তারার মধ্যখানে গোল আবৃতির আলোয় আলোকিত উজ্জ্বল হাসিতে ফুটে উঠেছে চাঁদ মামা। চাঁদের আলো আর তারা রং বিরঙের খেলাতে মেতে উঠেছে মেঘময় বিষণ্ণতায় ছেড়ে যাওয়া আকাশটা। নীল আকাশ অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। রাত প্রায় গভীর হতে শুরু করেছে। মানুষের কোলাহল, গাড়ির যানবাহন, প্রাকৃতিক পরিবেশে কিচিরমিচির পশু পাখির মিছিল শান্ত পরিবেশে ছেয়ে যেতে শুরু করেছে। পৃথিবী যখন এক দেশে রাত আরেক দেশে দিন, ঠিক তখনই বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে গভীর রাতের রজনীতে মানুষও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। শুধু ঘুম নেই অন্ধকার একটি বাড়ির সেই ছোট্ট রুমটিতে, যেখানে এখনও নিভু নিভু আকারে জ্বলছে বাতি। জ্যোৎস্নার আলোয় আলোকিত পরিবেশ, রাস্তায় ডাকাডাকি করছে রাস্তার কুকুরগুলো। তাদের কেউ কেউ শব্দে পরিবেশটা মাঝে মধ্যে আতঙ্ক হয়ে ওঠে, যেন দেশে মিসাইল পড়েছে। তাদের চিৎকার চেঁচামেচিতে, তাদের ডাকাডাকিতে অনেকের ঘুম যায় ভেঙে। রাস্তার কুকুরের ঘেউ ঘেউ শব্দ, অন্ধকার থেকে আলোকিত হওয়া পরিবেশটা যেন মুহূর্তের মধ্যেই নতুন এক গল্পের সূচনা তৈরি করে। শহর যখন শান্ত, তখন ছোট্ট একটা রুমে লালচে একটা বাতি জ্বলে ওঠে, মাথার উপর হলদে 500 ওয়াটের বাতি। অন্ধকার রুম, চেয়ারে রক্তমাখা শরীর নিয়ে কেউ একজন বাধা অবস্থায় নিজের প্রাণ বাঁচানোর জন্য করুণভাবে আকুতি মিনতি করতে থাকে। শহর দিয়ে বয়ে চলেছে রক্তের স্রোত, কড়কড় শব্দে হঠাৎ করে রুমের দরজা খুলতে থাকে। রুমের দরজা খোলার সাথে সাথে অজানা পায়ের জুতোর শব্দে জায়গাটা আতঙ্কিত হয়ে ওঠে। হঠাৎ করে পায়ের শব্দটা বিদঘুটের শব্দে পরিণত হয়। অন্ধকার রুমটা হঠাৎ করে আলোকিত হয়ে ওঠে। চেয়ারে বাঁধা থাকা অবস্থায় মানুষটা হঠাৎ আলোর দিশা পাওয়ার সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলে। চোখের মধ্যে আলো এসে পড়ার সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলে। শুধু অনুভব করতে পারে কেউ একজন তার চতুর্পাশে ঘুরতে থাকে। মিটমিট করে চোখ খুলতে থাকে চেয়ারে বাঁধা থাকা সেই অচেনা মানুষটা। চোখ খুলতেই সামনে আজরাইল নামক মানুষটাকে দেখার সাথে সাথে চোখ দুটো জায়গা থেকে বের হয়ে এসে লাফালাফি শুরু করে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। নিজের সামনে স্বয়ং ভিক্টরকে দেখে কলিজা পানি শুকিয়ে যায়। সেই আতঙ্কের এক নাম ভিক্টরকে দেখে, যার চোখ দুটো বড় বড়, চুলগুলো কোঁকড়ানো, মুখে হাজারো আঘাতের চিহ্ন। বেশ দেখতে ভয়ঙ্কর এবং হিংস্র আগন্তুকটাকে এরকম নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বাধা থাকা অচেনা মানুষটা ভাঙা কণ্ঠে বলে ওঠে, ভিক্টর, তুমি এখনো বেঁচে আছো? এটুকু কথা বলাতেই গলার মধ্যে কথা আটকে যায় ছেলেটার। ভেতর থেকে ভয়ে আর কোনো কথা বের হয়ে আসে না মানুষটার। রক্তচক্ষু দেখে কলিজার পানি শুকিয়ে যায়। আগন্তুকটা এরকম দৃশ্য দেখে ঠোঁটের মাঝ বরাবর দুই দাঁতের চোয়াল উঁচু হয়ে হু হু করে হেসে বলে ওঠে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। কথাটা বলে আবারও বিকট আওয়াজে বৃষ্টিময় একটা হাসি দেয়, যে হাসিতে কলিজায় দাগ ফেলে দেয়। চেয়ারে বাঁধা থাকা ছেলেটি ঠিক আতঙ্কের মাঝখানে হঠাৎ করে আরেকটি কণ্ঠস্বর ভেসে ওঠে। এই কথা শুনে ঠোঁটের নিচে এক চিলতে হাসি ফুটে ওঠে আগন্তুকটার মুখে। রহস্যময় হাসি দিয়ে আগন্তুকটা বলে ওঠে, একটা কথা মনে রাখিস সাগর, এক জায়গায় বসবাস করলেই বন্ধু হয় না। কারণ পানিতে ব্যাঙ ও বসবাস করে, সেই সাথে সাপও বসবাস করে। কিন্তু দিন শেষে আপন মানুষেরাই বেইমানি করে। ছেলেটা পকেট থেকে একটা দামি ব্র্যান্ডের সিগারেট বের করে সিগারেটটা দু ঠোঁটের মাঝখানে নিয়ে আগুন জ্বালিয়ে মনের সুখে দুইটা টান দেয়। নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো উড়িয়ে দেয় বদ্ধ রোমের চার দেয়ালের মাঝখানে। ধোঁয়াগুলো রোমের চতুর্পাশে মিশে যেতে শুরু করে। নিকোটিনের ধোঁয়াগুলো বিষাক্ত কষ্টের সাথে মিশ্রিত হয়ে ওড়াল দিচ্ছে দূর অজানা গন্তব্যে। ইশারা দেওয়ার সাথে সাথে পেছন থেকে দুইটা ছেলে এসে একটা চেয়ার এনে দেয়। আগন্তুকটা পায়ে পা রেখে চেয়ারের উপরে বসে পড়ে।
জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে বের করে হঠাৎ করেই চেয়ারে বাঁধা থাকা অবস্থায় ছেলেটার ঠোঁটের মাঝখানে চেপে ধরে। আচমকা এমন কিছু হওয়াতে চেয়ারে বাঁধা থাকা ছেলেটা লাফিয়ে উঠে চেয়ার সহ ফ্লোরের উপরে পড়ে যায়। উপস্থিত থাকা বেশ কয়েকজনের কলিজায় আঘাত করেছে এই দৃশ্যটা। আগন্তুকটা আচমকা এমন কিছু করবে বুঝতে পারেনি কেউ। আগন্তুকটা ইশারা দেওয়ার সাথে সাথে দুজন এসে চেয়ার থেকে তুলে দাঁড় করায় ছেলেটাকে। ছেলেটার মৃত্যু নিশ্চিত সে বুঝে গেছে। তার দুনিয়া ছেড়ে নতুন দুনিয়াতে আগমনের ঘণ্টা বেজে গেছে। ঠোঁটটা জ্বলে গিয়ে মাংসটা বেরিয়ে আসে। আগন্তুকটা মাথার চুলগুলো পেছন দিকে নিয়ে ঠোঁট নাচিয়ে বলে ওঠে, আমার অপারেশনের সমস্ত সরঞ্জাম দ্রুত নিয়ে আয়। অনেক দিন হলো অপারেশন করা হয়নি। আমি ভাবিনি যে নিজের কাছের মানুষদের অপারেশন আমার নিজের হাতে করতে হবে। কথাটা শুনে ছেলেটা আবারও চমকে উঠে, কেননা সুমন নামের ছেলেটা জানে এই আগন্তুকটা শুধু আগন্তুক নয়, আগন্তুকের সাথে সাথে এ এক আতঙ্ক। যেমন কৃষকেরা ফসল চাষ করার পরে আবহাওয়া অফিস থেকে যখনই খবর পায় বড় ধরনের ঝড় এবং বৃষ্টি বজ্রপাত হবে, ঠিক তেমনই যখন কৃষক চমকে উঠে একইভাবে আতঙ্কে আটকে ওঠে সুমন। সুমন কান্না করে বলে ওঠে, ভাই আমাকে মারিস না, তোর পায়ে পড়ি, তোর কাছে আমার এই জীবন ভিক্ষা চাই। আমি আর তোর সাথে বেমানি করতে চাইনি, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আগন্তুকটার কেমন যেন কথাগুলো পছন্দ হয়নি সুমনের। তাই তো কথাগুলোকে এড়িয়ে সাগর নামের ছেলেটাকে নিয়ে আসার সেই অপারেশন সরঞ্জামের বক্সটা টেবিলের উপরে রেখে খোলে। একটা একটা করে অসংখ্য সরঞ্জাম সেখানে রাখা আছে। সুন্দর করে গুছিয়ে সেখানে লেখা আছে আতঙ্কের এক নাম ভিক্টর। তার পাশেই ছোট্ট করে লেখা আছে দ্য সার্জিক্যাল অপারেশন সরঞ্জাম। আগন্তুকটা মুচকি একটা হাসি দেয়, তারপর বলে ওঠে, ক্ষমতা এমন একটা জিনিস, যতক্ষণ তোর হাতে থাকবে ততক্ষণ দুনিয়া তোর। যা ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে তুই সাধারণ একটা শ্রোতা। সেদিন তোদের হাতে ক্ষমতা ছিল, তাই আমি হয়েছিলাম শ্রোতা। আজকে আবারও আমার হাতে ক্ষমতা, তাই এখন আমি রাজা, তোরা শুধুই আমার প্রজা। কথাগুলো বেশ মায়াবী কণ্ঠে ভেসে আসে। সুমন নামের ছেলেটা বাঁচার জন্য ছটফট করতে থাকে, হাত পাগুলো খোলার চেষ্টা করে। ছেলেটা কান্না মাখা ভাঙা গলায় বলে ওঠে, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি জীবনে বেঁচে থাকতে আর বেমানি করব না। এই কথা শুনে মুচকি হেসে বলে ওঠে, কথায় আছে না, চেনা শত্রুর থেকে অচেনা শত্রু ভয়ঙ্কর হয়ে থাকে। আমি শত্রুকেও ক্ষমা করে দেই যদি সে আমার সাথে বেইমানি না করে, কিন্তু তুই তো সেখানে বেইমানি করেছিস। তোকে কি করে ছেড়ে দিব বল? কথাটা বলে সেই অপারেশন বক্স থেকে একটা প্লাস, একটা চিমটি, একটা হাতুড়ে বের করে ছেলেটির সামনে রাখে। ছেলেটির চোখ ছানা পড়া হয়ে যায় এই দৃশ্য দেখে। সুমন নামের ছেলেটি মলিন কণ্ঠে বলে ওঠে, ভাই আমাকে মেরো না, আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি আর বেমানি করব না। আরে পাগলা, তুই বেঁচে থাকলে তো বেইমানি করবি। কথাটা বলে আগন্তুকটা আরও একটা মাস্টারমাইন্ড মুস্কি হাসি দেয়। মাথায় তার যেন ছিঁড়ে গেছে, হাতে প্লাস নেই। চোখের ইশারায় দেওয়ার সাথে সাথেই পাশে দাঁড়িয়ে থাকা সাগর সামনে এসে দাঁড়ায়। তারপর দুই মুখের দুই সাইডে লোহার আংটা লাগিয়ে দুজন দুই সাইডে টেনে ধরে। আগন্তুকটা প্লাসটা হাতে নিয়ে মুখের ভেতর থেকে একটা একটা করে দাঁত টেনে তুলতে থাকে। যত টেনে তুলতে থাকে তত কেঁপে ওঠে সুমন নামের ছেলেটি। সুমন নামের ছেলেটি চিৎকার করতে থাকে। এই গভীর নিঝুম জ্যোৎস্না রাতে হঠাৎ করে আগন্তুকটা সুমনের মুখের মধ্যে ঘুষি মেরে বলে ওঠে, তুই এতদিন মৃত্যু দেখেছিস, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক হয় তা তুই দেখিসনি। আজকে তা অনুভব করতে পারবি। কথাটা বলে শেষে পাশে থেকে লাল গুঁড়ো মরিচের লঙ্কা নিয়ে দাঁত তুলে ফেলা সেই জায়গার অংশে লাগিয়ে দেয়। তাতে যেন চেয়ার থেকে বারবার লাফিয়ে ওঠে সুমন নামের ছেলেটি। সুমন নামের ছেলেটির আর্তনাদ যেন অতি ভয়াবহ হয়েছে। এত পরিমাণ লাফালাফি করছে যে তার আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ছিটকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। কোনো কথা বলতে পারে না, মুখের ভেতর ক্ষত স্থানে জ্বলতে থাকে। সাগর বলে ওঠে, ভাই, এর মুখ থেকে সমস্ত কথা বের করতে হবে। বাকিরা কোনো গর্তে লুকিয়েছে, তা এর কাছ থেকে জেনে তাদেরকে সেই গর্ত থেকে বের করে আনতে হবে। সাগরের কথা মতো আগন্তুকটা রহস্যময় একটা হাসি দেয় আর বলে ওঠে, রংবাজের এই শহরে নতুন রঙের খেলা হবে, যে রং শুধুই লাল রং দিয়ে তৈরি। লাল রঙের রং সারা শহরে ছড়িয়ে পড়বে,
ভিক্টরের নামে নতুন করে এই ভূমি কেঁপে উঠবে। নতুন প্রজন্মের কাছে ভিক্টর এক হিংস্র দানব হয়ে উঠবে। আমাকে ছেড়ে দাও, নয়তো আমাকে একেবারে মেরে ফেলো ভাই। আমি এই আর অত্যাচার সহ্য করতে পারছি না। আগন্তুকটা এই কথা শুনে পায়ে পা রেখে আরেকটা সিগারেট জ্বালায়, বেশ কয়েকটা টান দেয়। নিকোটিনের ধোঁয়াগুলো আবারও উড়িয়ে দেয় কষ্টের সেই মুহূর্তের বিষাক্তময় পরিবেশের সাথে। সরাসরি রেগে ফেটে যাচ্ছে আগন্তুকটা। হঠাৎ করেই আগন্তুকটার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, ডুব দেয় সেই পুরনো স্মৃতিতে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল ছাদের সেই এক কোণে দাঁড়িয়ে শহর দেখছিল কোনো এক মায়াবতী। ঠিক সেই সময় বড় বিল্ডিংয়ের রাস্তা ধরে যাচ্ছিল সেই আতঙ্কের এক নাম ভিক্টর। সেদিন মুষলধারায় বৃষ্টি পড়ছিল। কি সুন্দর মুহূর্ত ছিল, আকাশে কালো মেঘে ঢাকা আষাঢ় শ্রাবণ মুষলধারার বৃষ্টি। মোটর সাইকেল করে রাস্তা পার হচ্ছে শামীম চৌধুরী। ছাদের ওপর ছেলেমেয়েগুলো বৃষ্টিতে খেলা করছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা মুহূর্ত উপভোগ করছে নুসরাত জাহান ঈশিতা। হঠাৎ করেই হালকা মৃদু বাতাসে তার বুকের ওড়নাটা উড়ে যায় রাস্তার চলমান জনবহুল সড়কে। হঠাৎ করেই নুসরাতের মায়া কাটিয়ে ওড়নাটা উড়াল দেয় হালকা দমকা হাওয়াতে। হঠাৎ করে ওড়নাটা উড়ে যাওয়ার কারণে নুসরাত হাঁ করে তাকিয়ে আছে। দ্রুত ওড়নাটা নেয়ার জন্য ছাদ থেকে সবাই মিলে দৌড়ে নিচে নামতে থাকে। সবাই দৌড়ে নামতে থাকে। রাস্তার নিচে দিয়ে যাচ্ছে বেশ কয়েকটা মোটর সাইকেল। হঠাৎ করেই একটা লাল ওড়না মাথার উপরে এসে পড়ে একজন মানুষের উপরে। আচমকা মুখের উপর ওড়নাটা এসে পড়াতে বাইক ব্রেক করে সকলে মিলে। তখনও বৃষ্টি পড়ছে, আকাশটা বেশ বজ্রপাত বর্ষণ করছে। সময়টা প্রায় দুপুর হয়েছে। এমন আচমকা মুখের ওপরে ওড়না এসে পড়াতে বিভ্রান্তে পড়ে যায় ছেলেটা। অন্যদিক থেকে নুসরাত তার দলবল সহ ছেলেটার সামনে এসে দাঁড়ায়। ভেজা শরীর, লাল থ্রি পিস, চুলগুলো খোলা, মুখে মায়াবী ভাঁজ, ঠোঁটে হালকা লিপস্টিক। পুরো রূপকথার পরেই ছেলেটা মুখের উপর থেকে লাল রঙের ওড়নাটা ধীরে ধীরে সরাতে থাকে। সিনেম্যাটিক স্টাইলে ওড়নাটা সরানোর সাথে সাথে দুজনের চোখ সংযোগ হয়। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মায়াবী চোখ, চোখের পলক কেউ ফেলে না। শামীম চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সামনে কোনো রূপকথার গল্পের পরী এসে নেমেছে। কি সুন্দর মায়াবী হরিণের চোখ, চোখের পাতায় কাজল কালো দাগ, চুলগুলো খোলা, কোমর পর্যন্ত হালকা মৃদু বাতাসে দোল খাচ্ছে। বৃষ্টিতে ভিজে শরীরটা লেপ্টে আছে কাপড়ের সাথে। বুকে ওড়না নেই, অসম্ভব মায়াবী, যেন রূপকথার রাজ্য থেকে কোনো এক লাল পরী এসেছে। ঠোঁটে হালকা লিপস্টিক। উফ, কি রোমান্টিক মুহূর্ত। হঠাৎ করেই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, ও হ্যালো মিস্টার, ওড়নাটা এখনো ধরে রাখবেন নাকি ওড়নাটা হাতে দিবেন? হঠাৎ করে এমন আচমকা কারো কথা শুনে থমকে যায় দুজনেই। দুজনের চোখ থেকে দৃষ্টি সরিয়ে আমতামতা করে বলে ওঠে শামীম চৌধুরী। ও হ্যাঁ, এই নিন ধরুন। অন্যদিকে দুহাত বুকের উপরে রেখে নিজেকে জড়িয়ে ধরেছে নুসরাত। এমন সময় শামীম নামের ছেলেটির হাত থেকে মারিয়া ওড়নাটা নিয়ে নুসরাতের গায়ে পেঁচিয়ে দেয়। তখন তারা চলে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে শামীম বলে ওঠে, ও হ্যালো, এভাবে কোথায় চলে যাচ্ছেন? অন্তত থ্যাঙ্কস কিংবা সরি তো বলো যান। এই কথা শুনে সবাই থেমে যায়। পেছনে তাকিয়ে নুসরাত এবার রাগী কণ্ঠে বলে ওঠে, কিন্তু কেন কেন আপনাকে বলবো থ্যাঙ্কস অথবা সরি? ও হ্যালো, এসবের মানে কি? কিসের মানে? এই যে আমি আপনাকে ওড়নাটা ফেরত দিলাম, তারপর আপনার ওই ওড়নার জন্য যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, তাহলে এর দায়ভার কে নিত? ও হ্যালো মিস্টার, দুর্ঘটনা ঘটতো মানে এটা হচ্ছে ভবিষ্যৎ, আর দুর্ঘটনা ঘটেনি এটা হচ্ছে বর্তমান। তাই নো সরি, নো থ্যাঙ্কস। কথাটা বলে আবার মুচকি একটা হাসি দিয়ে ওনাটা ভালো করে পেঁচিয়ে নিয়ে চলে যায়। ওনাটা উড়ে গিয়ে শামীমের মুখের উপর দিয়ে চলে যায়। শামীম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে, শামীম সহ তার বড় দল। হঠাৎ করে পেছনে বসে থাকা সাকিব নামের ব্যক্তিটা বলে ওঠে, ভেরি নাইস, জাস্ট ওয়াও। সাকিবের কথায় কোনো কিছু বলে না শামীম। চুপচাপ গাড়ি নিয়ে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে চলে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে আবারও ছাদে বৃষ্টিতে ভিজতে থাকে নুসরাত সহ সবাই মিলে। অতীতের সাগরে যখন পরিপূর্ণভাবে মুগ্ধ হয়ে পড়েছে শামীম, ঠিক তখনই বলে ওঠে সুমন, ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দাও। আমি বেঁচে থাকতে আর কখনো অন্যায় করব না। আমার বড় ভুল হয়ে গেছে। আমি ভুল করেছি সাকিবের কথায় তোমার সাথে বেইমানি করে। সুমনের কথায় হুঁশ ফিরে আসে আগন্তুক ভিক্টরের। সে মুচকি হেসে চোখের কোণে জমে থাকা পানিগুলো হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে বলে ওঠে, সাগর জানিস, বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়।
কালি ফুরিয়ে গেলে যে কলম দিয়ে স্বপ্ন লেখা হয়েছিল সেটার জায়গা হয় ডাস্টবিনে। ঠিক তেমনি যতদিন তুমি মানুষের কাজে লাগবে ততদিন তোমার দাম থাকবে। যেদিন তুমি আর তার কাজে আসবে না সেদিন তুমিও অপ্রয়োজনীয় হয়ে যাবে। মনে রাখবে, মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ বদলায় আর সম্পর্ক নীরবে মারা যায়। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। কেউ কোনো কথা বলে না। এত গরম, এত রাগ, এত তেজ নিমিষেই এক পলকে থমকে যায়। সাগর বুঝতে পারে না হঠাৎ করে কি হলো। যে মানুষটাকে এতদিন হয়ে গেল কারো জন্য তার চোখে মায়া দেখেনি, সে মানুষটা কিনা হঠাৎ করেই কেঁদে সাগর বলে ওঠে। ভাই, হঠাৎ করে আপনার কি এমন হলো? কার কথা মনে পড়ছে? ভাই, আপনার সাথে কি হয়েছে আমাদেরকে বলুন, আমরা তাকে তুলে নিয়ে আসবো। সাগরের মুখে এরকম কথা শুনে শামীম মুচকি একটা হাসি দেয়, নিজেকে স্বাভাবিক করে নেয়। হঠাৎ করে সুমনের দিকে তার চোখ যায়। সুমনের দিকে তাকাতেই আবার সেই হিংস্রতা তার উপরে যেন চেপে বসে। সবাই আনমনা হয়ে আছে। সুমনের চিৎকারে আবারও সবার ধ্যান ফিরে আসে। আচমকা সুমন চিৎকার দেয়াতেই সবাই চমকে দাঁড়ায়। সবাই সেদিকে তাকাতেই দেখতে পায় সুমনের হাতের আঙুল থেকে রক্ত গড়িয়ে বসে। ভালো করে তাকিয়ে দেখতে পায় সুমনের হাতের নখ তুলে ফেলেছে আগন্তুকটা। আগন্তুকটার হাতে রয়েছে একটা চিমটি প্রায় 2-3 নখ তুলে ফেলেছে। তাতেই চিৎকার দিয়েছে সুমন। ভাই, আমাকে আর মেরো না। আমি তোমাকে সব বলছি। আমি যা জানি তা সব তোমাকে বলে দিচ্ছি। তবুও তুমি আমাকে একেবারে মেরে ফেলো। তিলে তিলে মেরে ফেলা থেকে একেবারে আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাও। আমি আর তোমার এই মরণবিধি যন্ত্রণা নিতে পারছি না। আগন্তুকটা কোনো কথা শোনে না। সুমন নামের ছেলেটার হাতের আঙুলের নখগুলো এক এক করে তুলে ফেলতে থাকে। কথাগুলো যেন তার কান পর্যন্ত আসে না। তুলে ফেলার জায়গায় হলুদ এবং মরিচের গুঁড়ো লাগিয়ে দেয়। এতে তার যন্ত্রণা বেড়ে যায়। স্বামী বলে ওঠে, সেদিন বেইমানিটা না করলেও পারতি। বেইমানের ফল তো এখন ভোগ করতে হবে। কথাটা বলে সুমন নামের ছেলেটার মুখের ভেতর থেকে জিহ্বাটা প্লাস দিয়ে টেনে বের করে এনে মাঝখানে ছেড়ে দেয়। কাঠ ফ্রাই মেশিন যেমন কাঠটাকে 2 খণ্ডিত করে ফেলে, ঠিক তেমনই ভাবে সুমন নামের ছেলেটার জিহ্বাটা 2 খণ্ড হয়ে যায়। রাত তখনও নিস্তব্ধ। আকাশটা চাঁদনি রাত। অনেক স্মৃতি চেনা মানুষ অচেনা হয়ে যায়। পুরনো স্মৃতি ভোলা যায় না। সুমন নামের ছেলেটির জিহ্বাটা কেটে ফেলার সাথে সাথে কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে। কপাল বেয়ে ঘাম ফ্লোরের উপরে পড়তে থাকে। ঘাড় মুখ ভেঙে দিয়েছে, কথা বলতে পারে না। শামীম জিজ্ঞাসা করে, সাকিব সহ বাকি সবাই কোথায় আছে এখন? তারা কি করে? কেনই বা তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? মুখ দিয়ে গড়গড় করে তাজা গাঢ় লাল গরম রক্ত গড়িয়ে পড়তে থাকে সুমন নামের ছেলেটি পুরো শরীর এলিয়ে দিয়েছে, তারপরেও কথা বের হয় না। শামীম রেগে মেগে একাকার, চোখগুলো লাল রক্ত বর্ণ ধারণ করেছে। সুমন নামের ছেলেটির চুলের মুঠি ধরে নিজের মুখটা ছেলেটার কানের সামনে নিয়ে গিয়ে বলে ওঠে, বলে দে সুমন, মরতে তোকে হবে, বাঁচতে তুই পারবি না। কারণ আমি বেইমানদের বাঁচিয়ে রাখি না। শত্রুকে ছেড়ে দিতে পারি কিন্তু কোনো বেইমানকে না। ভাই, সাকিব সহ সবাই ওরা বর্তমান এই শহরে জুড়ে রাজ করছে। এই রাজ্য শুধু তারাই রাজত্ব চালাচ্ছে। গোপনে সকল রকম বিজনেস করছে। আগন্তুকটার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বক্সটা থেকে ধারালো পাতলা চিকন একটা ব্লেড বের করে গলার উপরে রেখে টান দেওয়ার সাথে সাথে গলার পিঙ্কি কেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে। ছেলেটার মুখের ভেতর গাঢ় লাল মরিচের গুঁড়ো ঢেলে দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করতে থাকে। ক্যাচ ক্যাচ শব্দ দূষণ হচ্ছে ছেলেটা, আর জোর খাটাতে পারে না। নীরবে অত্যাচারগুলো সহ্য করতে থাকে যতক্ষণ না তার শরীর থেকে তার রুহটা সেই দূর আকাশে পালিয়ে যাচ্ছে। সাগর সহ আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ছেলে পেলে এই দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। গলার ক্ষতস্থানে পুরো মরিচের গুঁড়ো এবং লবণ ঢেলে দেয়। সাথে সাথে ছেলেটা ছটফট করতে থাকে। এরপর আগন্তুকটা বলে ওঠে, সাগর, এই হারামজাদাটার রশির বাঁধনগুলো খুলে দে। জি ভাই, এখনই খুলে দিচ্ছি। এই তোরা দাঁড়িয়ে না থেকে বাঁধনগুলো খোলার ব্যবস্থা কর। সাগরের কথা মতো ছেলেগুলো বাঁধনগুলো খুলে দেয়।
কাঁপতে কাঁপতে চেয়ার থেকে ছেলেটা পড়ে যায়। এরপর সাদা ফ্লোরটার উপরে ছেলেটার নিথর দেহটা গড়াগড়ি খেতে থাকে। হাত পাগুলো ছড়াছড়ি করে লাফালাফি শুরু করে, ঠিক যেমন কোনো মুরগির জবাইয়ের করার পর তাকে মাটির উপরে রেখে দিলে তার শরীর থেকে জীবনটা যাওয়ার আগে যে পরিমাণ যন্ত্রণা নিয়ে লাফালাফি করে, ঠিক একইভাবে সুমন নামের ছেলেটা ছটফট করতে থাকে। রক্তগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লাল রঙে রঙিন হয়ে উঠেছে। ছেলেটার ছটফটানি বেশ মজা দিচ্ছে শামীমকে। শামীম তার পকেট থেকে আরেকটা ব্র্যান্ডেড সিগারেট বের করে টানতে থাকে। ও হ্যাঁ, শামীমকে তা জানতে নিশ্চয়ই ইচ্ছুক হচ্ছেন। গল্পের সাথে থাকুন, পুরো গল্পটা আমি অ্যাকশন নিয়ে লিখেছি। অনেকদিন পরে লেখক মিন্টু ইসলাম এই গল্পটা প্রকাশিত হয়েছে আমাদের এই অফিসিয়াল মিঠুন স্টোরি চ্যানেলে। এখানে নিয়মিত আশিক, প্রিয়াঙ্কা, নয়নিকার কণ্ঠে গল্প আপলোড করা হয়ে থাকে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শামীম নামের ছেলেটা সিগারেট টানতে থাকে, ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। এই নীরব বাতাসের সাথে মুচকি হেসে আবার বলে ওঠে, সাগর, লাল মরিচের গুঁড়াটা নিয়ে আয়, সাথে পেঁয়াজের রস। জি ভাই, এখনই নিয়ে আসছি। কথাটা বলার সাথে সাথে সাগর লাল মরিচের গুঁড়োর সাথে কয়েকটা কাটা পেঁয়াজ নিয়ে আসে। আগন্তুকটা সেগুলো দেখে ঠোঁটের নিচে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তোলে। সবার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দেয়। সিগারেটটা হাতে নিয়ে গলার সেই কাটা স্থানে লাগিয়ে দেয়। সাথে সাথে কাটা স্থানটা পুড়ে যেতে শুরু করে, বিশ্রী এক দুর্গন্ধে পরিণত হয়। ক্ষতস্থানে রক্ত প্রবাহিত এবং আগুন লাগার কারণে রক্ত পুড়ে যাওয়াতে বেশ একটা দুর্গন্ধ হচ্ছে। ছেলেটার মৃত্যু যেন আরও জটিলতার সাথে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আগন্তুকটা এত অত্যাচার করার পরও যেন তার কোনোভাবেই রাগ কমছে না, কেননা পুরনো স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠে যখন তার প্রিয় মানুষটাকে ঠিক এভাবে যন্ত্রণা এবং কষ্ট দিয়ে তার চোখের সামনে বেইমানি করে মেরেছিল তারই কাছের আপনজনগুলো। সেদিন এই আগন্তুকটার ঠিক এমনই কষ্ট হয়েছিল। আগন্তুকটা এবার সেই বক্স থেকে হালকা লাল মরিচের গুঁড়ো তুলে নিয়ে গলার সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। রক্ত চলাচল এবং রক্ত গতিবেগ প্রবাহিত হওয়ার কারণে লাল মরিচের গুঁড়ো শরীরের ভেতরে প্রবেশ করে সাথে সাথে শরীরের শিরা উপশিরাগুলো ভেতরে জ্বলতে থাকে। ছেলেটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ছেলেটা প্রায়ই মৃত্যুশয্যায় ধরা পড়েছে। শামীম বলে ওঠে, এই জানোয়ারটার লাশটা কোনো একটা জনবহুল এলাকায় ফেলে আসবে, যেখানে লোকের সংখ্যা অনেক বেশি। ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আগন্তুকটা আর কোনো কথা বলে না, পুরনো সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আগন্তুকটাকে দেখে একজন গার্ড গাড়ির দরজা খুলে দেয়। গাড়ির ভেতর উঠে সোজা লাল রঙের মার্সিডিজ কারটা চলে যায় তার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। সাগরসহ বেশ কয়েকজন মিলে সুমনের নিথর লাশটা ফেলে আসে যমুনা ফিউচার পার্কের সামনে। রাত তখন অনেক ব্যস্ত, শহরটা বেশ শান্ত, প্রায় রাত শেষের দিকে। আগন্তুকরা হারিয়ে যায় সেই জ্যোৎস্না রাতের আলোতে। সকাল হয়েছে, শুরু হয়েছে মানুষের চলাচল। চতুর্পাশে কোলাহল, ব্যস্ত শহরটা, ব্যস্ত শহরের মানুষগুলো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ নেয় না কারো খবর। এ শহরে বাঁচতে হলে অন্যের ঘাড়ে পা রেখে নিজেকে হতে হবে বড়, তবে টিকে থাকতে পারবে এই ঢাকা শহরে। কারণ টাকা ছাড়া এই ঢাকা শহরে চলা একা বড়ই কঠিন, কারণ এ শহরে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি। সকাল হয়েছে, পুলিশ স্টেশনে বসে আছে অফিসার সৈকত আলী। খবরের পেপার পড়তে থাকে। বিভিন্ন নিউজ বেরিয়েছে, নতুন নতুন খবর ছাপানো হয়েছে কাল বেলার পত্রিকায়। বেশ মনোযোগ দিয়ে পড়ছে খবরের কাগজটা। এখনও টেবিলের উপরে রাখা চায়ের কাপটা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে দেখে বোঝা যাচ্ছে সবেমাত্র চাটা গরম করে তৈরি করে নিয়ে এসেছে অফিসার সৈকত আলীর জন্য। খবরের কাগজে বিভিন্ন নিউজ, রাজনৈতিক, দৈনন্দিন জীবনের আবহাওয়া, বার্তা, আন্তর্জাতিক খবর সবকিছুই ছাপানো হয়েছে। এর মধ্যে ছাপানো হয়েছে ভয়ঙ্কর একটি নাম, যে নামটা চোখে পড়তেই বেশ মনোযোগ দিয়ে আরো গভীরে প্রবেশ করে অফিসার সৈকত আলী। আবারও চায়ের কাপে এক চুমুক দিয়ে খবরের কাগজে প্রথম সারিতে লেখা নামটা বেশ আতঙ্কের দেখে বলে ওঠে, ডেঞ্জারাস কিং অফ আন্ডারওয়ার্ল্ড, টপ সিক্রেট মাফিয়া গ্যাংস্টার ভিক্টর। এতটুকু পরে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে ইন্সপেক্টর সৈকত আলীর, কেননা এই নামটার পাশেই রক্তমাখা মুখোশধারীর কয়েকজন ব্যক্তির ছবি আঁকা আছে। তার সামনে একজন ভয়ঙ্কর আকৃতির মানুষের মুখের মাস্ক দিয়ে তৈরি করা একটা ফটো আঁকা আছে। হাতে আছে একটা লোহার ধারালো কুড়াল, যার হাতলটা পুরো সোনা দিয়ে তৈরি করা। খবরের কাগজটা বেশ মন দিয়ে পড়তে থাকে। যত পড়ছে তত অবাক হচ্ছে, কত ভয়ঙ্কর আর কত হিংস্র একজন মানুষ হলে এরকমভাবে পুরো
শহরে নিজের দাপট, নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারে, যা এই ভিক্টরের ম্যাগাজিন কিংবা তার কেস ফাইল না দেখলে কেউ বুঝতেই পারত না। ঠোঁটের দুই বরাবর মাঝখানে চায়ের কাপটা মুখে নেয়ার সাথে সাথে কেবিনের সামনে কিছু পায়ের শব্দ কানে আসে ইন্সপেক্টর সৈকত আলীর। সেদিকে না তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে অধীর আগ্রহে খবরের কাগজ পড়তে থাকে। এমন সময় হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, আসসালামু আলাইকুম অফিসার। হঠাৎ করে উপরোক্ত কারো কথা শুনতে পেয়ে সামনে তাকিয়ে দেখতে পায় শহরের প্রভাবশালী এমপি সাকিব চৌধুরী উপস্থিত হয়েছে নিজেই থানার ভেতরে। অফিসার সৈকত আলী সাকিবকে দেখার সাথে সাথে চেয়ার থেকে দাঁড়িয়ে সালাম দেয় আর বলে ওঠে, আরে স্যার, আপনি এখানে হঠাৎ করে? আমার এই ছোট্ট থানার ভিতরে আপনার পায়ের ধুলো অবশেষে পড়লো। তবে আমার এই ছোট্ট থানার ভিতরে প্রবেশ করার কারণ কি আপনার জানতে পারি? ইন্সপেক্টর সৈকত আলীর মুখে এরকম কথা শুনে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে তোলে, তবে তা প্রকাশ করে না। সাকিব চৌধুরী অনুমতি ছাড়াই একটা চেয়ার টেনে পায়ে পা রেখে বসে পড়ে। পকেট থেকে একটা ব্র্যান্ডেড সিগারেট বের করে কয়েকটা টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দেয় ইন্সপেক্টর সৈকতের দিকে। সিগারেটের গন্ধে বেশ খানিকটা খক খক করে কেসে ওঠে ইন্সপেক্টর সৈকত। এটা দেখে আবারও মুচকি হাসে সাকিব চৌধুরী। ইন্সপেক্টর, আপনি এই থানার ওসি মাত্র, আর আমি পুরো এই রাজ্যের এমপি। কথাটা বলে মুখ থেকে সিগারেটটা বের করে আবারও মুখের ভেতরে থাকা সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উড়িয়ে দেয় থানার ভেতর। বিষাক্ত ধোঁয়াগুলো চতুর্পাশে ছড়িয়ে পড়ে। সিগারেটের গন্ধে থানাটা বেশ বিদঘুটে হয়ে উঠেছে। ইন্সপেক্টর সৈকত চেয়ারের ওপর বসে পড়ে, পায়ে পা রেখে সামনে বসে থাকা সাকিবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাকিব আবারও মুখের দুই চোয়াল উঁচু করে ঠোঁটের নিচে এক চিলতে হাসি ফুটিয়ে বলে ওঠে, এই জ্বলন্ত সিগারেট দেখছেন? এটাকে মানুষ যত টানে তত তাড়াতাড়ি এটা পুড়ে যায়। ঠিক তেমন আপনি যত বেশি লাফালাফি করবেন তত তাড়াতাড়ি আপনার উপরে যাওয়ার টিকিটটা কাটার প্ল্যান প্রোগ্রাম হয়ে যাবে। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম, তাই সাবধান। সাকিবের মুখে এরকম কথা শুনে ইন্সপেক্টর সৈকত চায়ের কাপে চুমুক দেয় আর বলে ওঠে, আইন সবার জন্য সমান, সে আপনার ভাই হোক বা আপনার দলের কর্মী। আমার কাছে সেটা ম্যাটার করে না। সে অপরাধ করেছে, শাস্তি তাকে পেতে হবে। কত টাকা পেলে আপনি তাদেরকে ছেড়ে দিবেন? পৃথিবীতে এমন কোনো টাকার সংখ্যা নেই যে আমাকে কিনতে পারে। তাই আমাকে লোভ না দেখিয়ে বরং কোর্টে যাওয়ার প্রিপারেশন নিন, কেননা সেখানেই আপনার সাথে দেখা হবে। কাজটা তুই ভালো করলি না, এর শাস্তি তোকে পেতে হবে। আমার কথার অবাধ্য হয়ে আমার এলাকায় টিকে থাকতে পারবি না তুই। জনগণের খেয়াল পরে রাখিস, আগে নিজের খেয়ালটা ভালো করে নিস। কথাটা বলে সাকিব চৌধুরী চেয়ার থেকে উঠে যখনই পেছন ফিরে চলে যেতে নেবে তখনই সাকিব চৌধুরী পেছন থেকে শুনতে পায়, ভিক্টরের একটা পেপার পড়ছিলাম, শুনছিলাম আপনার মুখের কাছে মানুষ ছিল, কিন্তু কোনো একটা কারণে সেই কাছের সঙ্গীটা আজকে আপনার কাছে নেই, কিন্তু আপনি এমপি হয়ে গেলেন। বেশ ইন্টারেস্টিং। কথাটা শুনে রাগান্বিত চোখে তাকায় সাকিব চৌধুরী। ইন্সপেক্টর আবারও মুচকি হেসে বলে ওঠে, মিস্টার, আপনি এমপি হয়েছেন তো কি হয়েছে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। তাই আপনার গরুর মতো চোখগুলো আমার দিকে বড় বড় করে তাকাবেন না, না হলে দেখছেন তো আপনার দলের ছেলেদের কি অবস্থা করেছি, একই অবস্থা আপনার করব। এই অপমানের বদলা কিন্তু দিতে হবে, কারণ আমি লেনদেন বাকি রাখি না, সুদে আসলে পূরণ করে দেই। তবে তোকে এটা বলে রাখি, তোকে ট্রান্সফার করব বান্দরবান খাগড়াছড়িতে, যেখানে তোর মশা মারতেই দিন পুড়ে যাবে। সে না হয় আপনি আমাকে ট্রান্সফার করে দিলেন, কিন্তু আপনার সময় কিন্তু ফুরিয়ে আসছে। আপনি আমাকে সাবধান করেছিলেন না, আমি আপনাকে সাবধান করছি, কারণ আকাশে যতই ঘন কালো মেঘ জমে থাকুক না কেন, একটা সময় কিন্তু ঠিকই সূর্যের আলোয় কালো আকাশটা নীল আকাশে পরিণত হয়। কথাটা বলে মুচকি একটা হাসি দেয় ইন্সপেক্টর সৈকত আলী। সাকিব চৌধুরী কথা শুনে এক মুহূর্তেও দেরি না করে থানা থেকে গটগট করে বেরিয়ে যায়। সৈকত আলী চেয়ারে গিয়ে বসে পড়ে। চায়ে চুমুক দিতে না দিতেই শুনতে পায়, দেখো, শহরের প্রতিনিয়ত লাশ, খুন, ধর্ষণ, গুম হয়ে থাকে কতগুলো, তুমি সামলাবা? পুলিশ ফোর্স পাঠিয়ে দাও, দিয়ে লাশটাকে নিয়ে আসার ব্যবস্থা কর। কেন, কি হয়েছে? কে খুন হয়েছে? রাষ্ট্রের কোনো প্রভাবশালী ব্যক্তি নাকি? এই কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে সৈকত আলী।
কোনো কথা ছাড়াই থানা থেকে বেরিয়ে পড়ে। গাড়িগুলো যাচ্ছে নিউ মার্কেটের উদ্দেশ্যে। পুলিশের সাইলেন্ট আর সাধারণ মানুষের যানবাহনের কোলাহলে পরিবেশটা এক অন্যরূপ ধারণ করেছে। ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো সারিবদ্ধ হয়ে থেমে যায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সৈকত আলী। অন্যদিকে ঢাকা শহরটা ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে উঠেছে। রমজানে বেশ ব্যস্ততা। কিছুদিন পরেই ঈদ, মানুষের কেনাকাটা এবং কোলাহলে শহরটা ব্যস্ত হয়ে পড়েছে। নতুন এক আনন্দে মেতে উঠেছে পুরো দেশটা। ঈদের খুশিতে চারিদিকে হইচই পড়ে গেছে। অনেকের বিলাসবহুল জীবনযাপন করছে, অন্যদিকে কেউ না খেতে পেয়ে রাস্তার ধারে পড়ে আছে। ব্যস্ত শহরের রাস্তাটাও ব্যস্ত হয়ে পড়েছে। হাজার হাজার গাড়ি চলাচল করছে। এপারের মানুষ ওপারে পার হতে পারে না। কেউ একজন সিএনজি নিয়ে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে তার চোখ যায় রাস্তার দিকে, কেননা একজন মহিলা রাস্তা পার হচ্ছে একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে। হঠাৎ করে ছোট্ট শিশুর হাতে এক টুকরো পাউরুটি, যেটা হঠাৎ করে রাস্তার মাঝে পড়ে যায়। গাড়িগুলো দ্রুত বেগে চলাচল করছে। মহিলাটা সেই এক টুকরো খাবারের দিকে হা করে তাকিয়ে আছে, কেননা হয়তোবা সেটাই তার শেষ সম্বল ছিল, তার কোলে শিশুটাকে খাওয়ানোর। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু গাড়ির চলাচল ও গতিবেগের কারণে সেটা তুলে ছেলেটার হাতে দিতে পারে না, কেননা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা। একটু এদিক ওদিক হলেই বড় বড় গাড়িগুলো পিষে দিয়ে চলে যাবে তাদেরকে। এই দৃশ্যটা দেখছেন কোনো এক সিএনজি চালক। মহিলাটা কেঁদে ফেলেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তখনই হঠাৎ করে কেউ একজন রাস্তার মাঝ বরাবর একটা সিএনজি দাঁড় করায়। সাথে সাথে রাস্তার সমস্ত গাড়ি আটকা পড়ে যায়। সবাই থেমে যায়, পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এমন সময় সিএনজির ভেতর থেকে বেরিয়ে আসে সাধারণ একজন মানুষ, যার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো উল্টো করে কপালে রুমাল বাঁধা, মুখে ক্লান্তির ছাপ। এমন সময় সেই মানুষটা রাস্তার উপর থেকে পাউরুটিটা তুলে সেই ছেলেটির হাতে দেয় আর মুচকি হেসে বলে ওঠে, এই শহরে কেউ কাউকে জায়গা করে দেয় না, বরং নিজের জায়গাটা নিজেকে বুঝে নিতে হয়। অন্যের কাছে হাত পেতে চাইলে তারা সহজে দিতে চায় না, বরং কথা শোনায়। ঠিক সেই জায়গায় মাথায় বন্দুক ঠেকিয়ে ধরলে এমনিতেই সব কিছু দিয়ে দেয়। কথাটা বলে উঠে দাঁড়ায়। দুজনেই মহিলাটা বলে ওঠে, কে বাবা তুমি? কি নাম তোমার? এ ব্যস্ত শহরে যেখানে গরিবদের ঠাঁই হয় ডাস্টবিনে, সেখানে তুমি আমাকে সাহায্য করলে? কথাটা শুনে মুচকি একটা হাসি দেয় ছেলেটি। তারপর বলে ওঠে, আমিও আপনার মতো খেটে খাওয়া একজন মানুষ। তুমি অনেক ভালো মানুষ বাবা, তুমি সুখে থাকো। আমি দোয়া করি তুমি একদিন অনেক বড় হবে, তোমার নাম একদিন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তোমার নামে আতঙ্ক জয়ের ধ্বনি গলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে শুনতে পাবে। মহিলাটির কথা শুনে ছেলেটা হালকা হেসে ওঠে। মহিলাটির কোলে থাকা শিশুটি দেখতে বেশ সুন্দর। ছেলেটি শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও সেই সিএনজি নিয়ে রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। ঘটনাস্থলে ইন্সপেক্টর সৈকত গাড়ি থেকে নামার সাথে সাথে কনস্টেবলগুলো সাধারণ মানুষকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে থাকে। সাংবাদিক, রিপোর্টার অনেকে ভিডিও করে প্রচার করছে বিভিন্ন নিউজ টিভি চ্যানেলে। এই গল্পটির লেখক মোহাম্মদ মিন্টু ইসলামের। এটা প্রকাশিত হয়েছে আমাদের মিঠুন স্টোরি চ্যানেলে। একটা মাস্ক পরে নেই ইন্সপেক্টর সৈকত আলী, কেননা লাশ থেকে খানিকটা দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। লাশটা থেকে যখন ফেলে যায় তখন লাশের উপরে এমন কিছু কেমিক্যাল প্রয়োগ করা হয় যার কারণে লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, কেননা লাশটা মোমের মতো গলে যেতে শুরু করেছে। আমি তো সেটাই দেখছি। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও এবং সব প্রমাণগুলো সুন্দর করে গুছিয়ে নাও। তারপর ইন্সপেক্টর সৈকত আলী সেখান থেকে চলে যায়। লাশটাকে পাঠিয়ে দেয়া হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। সাংবাদিকগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে বলে ওঠে, আজকে সকালে তাজা খবর, যাকে বলে ব্রেকিং নিউজ। নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে নিউ মার্কেটের সামনে। মারাত্মকভাবে হত্যা করে কারণে লাশের বিভিন্ন দিতে গিয়ে আমাদের শরীর শিউরে উঠছে। শুধু এতটুকুই বলতে পারি। তবে কি ফিরে এসেছে নাকি তাকে কপি করে কেউ এই খুন করছে? কিছুদিন আগে হারিয়ে যাওয়া সেই ভয়ঙ্কর ভিক্টর কি ফিরে এসেছে? কেননা এই লাশটাকে হত্যা করার পর তার বুকের মাঝে ড্রিল মেশিন দিয়ে এঁকে দিয়েছে V+N, যার সংক্ষেপে বোঝানো হয়েছে ভিতে ভিক্টর এবং এনতে নুসরাত, যাকে সে ভালোবাসত। আর তার থেকেও চাঞ্চল্যকর
তথ্য হচ্ছে যাকে মারা হয়েছে সে থানার সভাপতি এবং এই পুরো উপজেলার মাথা, যার কথায় এবং যার ইশারায় পুরো শহর নাচে। এই সুমনকে মেরে ফেলেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের এই নিউজ চ্যানেলে। সাংবাদিক তার খবর প্রচার করছে, সাধারণ মানুষ সহ প্রশাসন অনেকে জড়ো হয়েছে। ইন্সপেক্টর সৈকত হিসাব মেলাতে পারে না, খবর পৌঁছে গেছে এমপি সাকিবের কাছে। দ্রুত সাকিব গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এসে দেখতে পায় সুমনকে কেউ বা কারা মেরে ফেলেছে। এমপি সাকিবকে দেখে সাংবাদিক, রিপোর্টার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষগুলো তাদের ক্যামেরা নিয়ে ঘিরে ধরেছে সাকিবকে। ইন্সপেক্টর সৈকত সবকিছু দেখছে। সাংবাদিক বলে ওঠে, স্যার, আপনার কাছের মানুষ সুমন চৌধুরী ছিল, তাকে কেউ বা কারা মেরে ফেলেছে। তবে ছোট প্রমাণ রেখে গেছে তার শরীরে ভিক্টর চিহ্ন। একে আপনার কি মন্তব্য? দেখেন, এখনই আমি কোনো কমেন্ট করতে চাই না, কেননা ভেক্টরকে আমি নিজের হাতে দাফন করেছি, তাই সে বেঁচে ফিরতে পারে বলে আমার মনে হয় না। কারণ যে মাটির নিচে যায় সে পচে যায়, পড়ে থাকে শুধু তার কঙ্কাল। সো তার ভূত এসে তো মারতে পারে না। আর তারা আমার কাছের লোক ছিল। আমার মনে হয় কেউ ভিক্টরের পরিচয় নিয়ে এই খুনগুলো করছে। সমস্যা নেই, পুলিশ তদন্ত করবে এবং অপরাধীকে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সাকিব চৌধুরী আর কোনো কথা বলবে না বলে সুমনের লাশটাকে দেখে গাড়ির ভেতরে উঠে পড়ে। তার সিকিউরিটি গার্ডগুলো তাকে সুরক্ষিতভাবে গাড়ির ভেতর উঠিয়ে দেয়। গাড়িগুলো সারিবদ্ধভাবে চলে আসে তাদের অফিস কক্ষে। অঙ্ক মেলাতে পারে না সাকিব চৌধুরী। গোলমেলে হয়ে যাচ্ছে তার সাজানো গোছানো খেলার গুটি। সাকিব চৌধুরী বলে ওঠে, চারদিকে আমার ছেলেপেলে লাগিয়ে দিয়ে খবর নিয়ে কে বা কারা এসবের সাথে যুক্ত। সেটা বলে নিজের কাজে মন দেয়। অন্যদিকে শামীম রাস্তার মাঝে সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী গাড়িতে তোলে। শহরটা প্রায় থমকে গেছে। ভিক্টর নামটা শুধু নাম নয়, এক আতঙ্কের বার্তা। ইন্সপেক্টর সৈকত থানার ভেতর বসে বিভিন্ন ফাইল দেখতে থাকে। এমন সময় তার চোখের সামনে একটা ফাইল ভেসে আসে। ফাইলটা ছিল ভিক্টরের নামে, তবে ধুলোবালি দিয়ে ফাইলটা পুরো জমে আছে। ধুলোবালি ঝেড়ে ভালো করে পড়ে নেয়। যেখানে স্পষ্ট লেখা ছিল ভিক্টরের প্রেমের জীবন কাহিনী। বেশ আগ্রহে ফাইলটা ওপেন করে প্রথম অক্ষরটা ছিল আমার প্রথম ভালোবাসা। এমন লেখা দেখে ইন্সপেক্টর সৈকত আলী বেশ অবাক হয়েছে, কেননা তার মতো ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ছেলে কোনো মেয়ের প্রেমে পড়তে পারে তা কল্পনার বাইরে। মেয়েটার নাম ছিল নুসরাত। নুসরাত দেখতে অসম্ভব সুন্দর। গায়ের রংটা ছিল উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং। চুলগুলো ছিল সিল্কি লাল কালো রঙের, পুরো বিদেশিদের মতো। শরীরের গঠন ছিল প্রায় ডুবাই মেয়েদের মতো। হরিণী ডাগো ডাগো চোখ, চোখের পাতাগুলো চিকন কালো। ঠোঁটের নিচে মুস্কি হাসি, মায়াবী চোখ যখন হাসতো তখন ঠোঁটের নিচে এক চিলতে মায়া ফুটে উঠত। প্রত্যেক পুরুষের কাছেই তার প্রিয় নারীটা শখের নারী হয়ে থাকে। ছেলেটা মাফিয়া হলেও মেয়েটাকে প্রথম দেখায় তার মনে ধরে। ধীরে ধীরে মেয়েটার প্রতি তার ভালোবাসা বেড়ে যায় এবং সে ভালোবাসার জন্যই সে হিংস্র থেকে নরখাদক হয়ে ওঠে। ইন্সপেক্টর সৈকত যত বেশি পড়তে থাকে ম্যাগাজিন তত গভীরে হারিয়ে যেতে থাকে। চলুন তাহলে আমরা অতীতে ডুব দিয়ে আসি, শুনে আসি সেই ভয়ঙ্কর হিংস্র থেকে নরখাদক হওয়ার কারণ কি। সেদিন তো আপনারা শুনেছিলেন নুসরাত আর শামীমের পরিচয় কিভাবে হয়েছিল বৃষ্টি ভেজার মাঝখানে। সেদিন সেই ঘটনার পর তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়ে সাকিব বলে ওঠে, মেয়েটা কে রে? মেয়েটা দেখতে কিন্তু দারুণ ছিল। সেদিন সাকিবের কথাই তেমন একটা পাত্তা দেয়নি শামীম। শামীম কিন্তু দেখতে কম নয়, লম্বা প্রায় 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, শ্যামলা হলেও মুখে এক মায়া আছে, খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে। এমন সময় রায়হান সেখানে এসে বলে ওঠে, ভাই জাহিদকে তুলে এনেছি। সে সেখানে যেখানে অপরাধ করেছিল সেখানে গিয়েছিলাম, তাই সেই সমস্ত জায়গাগুলো বন্ধ করে দিয়েছি যাতে সে ব্যবসা করতে না পারে। ওকে, ঠিক আছে, তুই যা, আমরা আসছি। সাকিব হচ্ছে একজন নেতা। সে রাজনীতি করে, তার নিজস্ব কোনো দল নেই, তবে তার নাম ছড়িয়ে পড়েছে প্রায় সব জায়গাতে। বলতে গেলে শহরের পাওয়ারফুল একজন নেতা। সামনে নির্বাচনে সে এমপি পদে যেতে চায়। তার আগে তার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদেরকে সে সরিয়ে দিচ্ছে। শামীম ছোটবেলা থেকেই অনাথ, তার পরিচয় নেই, তার জন্ম পরিচয়ও নেই। সে কথায় বড় হয়েছে সেটাও জানে না, তবে এটুকু শুনেছে সে কোনো এতিমখানায় মানুষ হয়েছে। এর
এরপর থেকে সে নিজেকে রাস্তায় বড় হতে দেখেছে। সেদিন আকাশটা সাদা কালো মেঘে আবরণে ছেয়ে গিয়েছিল, চারিদিকটা অন্ধকারে কালো আধারে ছেয়ে যেতে নিয়েছিল। তখন বাজে সকাল 7:30। বিভিন্ন দোকানে মানুষের বেশ সমাগম। সকালে কেউ নাস্তা করছে, কেউ খাওয়া দাওয়া করছে, আবার কেউ গাড়িতে করে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এমন সময় সে একটা চায়ের দোকান থেকে পাউরুটি চুরি করে রাস্তায় দৌড়তে থাকে। দোকানদার সহ কয়েকজন জনতা পাবলিক চোর চোর বলে ছেলেটার পেছনে ছুটতে থাকে। মাত্র 10 টাকা দামের একটা পাউরুটি চুরি করেছে বলে সবাই তার পেছনে দৌড়তে থাকে। অন্যদিকে শহরে দেশের রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা এমপি মন্ত্রীগুলো এক দেশ থেকে অন্য দেশে পাচার করছে, সেদিকে কারো খেয়াল নেই। এই জন্যই বলে, কেউ একজন বলেছে কান নিয়ে গেছে চিলে। মানুষের কথা শুনে সে চিলের পেছনে দৌড়তে থাকে। সে আর হাত দিয়ে দেখে না তার কানের জায়গায় আছে কিনা। বিষয়টা হয়েছে এরকমই। আপ্রাণ ছেলেটা দৌড়াতে থাকে, হঠাৎ করে একটা গলির মাঝে ঢুকে পড়ে। সেখানেই শুনতে পায়, তোকে মেরে ফেলে দিব। তুই চিনিস না তুই কাদের সাথে পাঙ্গা নিছিস। তোর মতো কত রাজনীতিবিদকে কেটে ফেলে দিয়েছি রাস্তার পাশে, তাদের টুকরাগুলো এখন পর্যন্ত খুঁজে পায়নি এখানকার পুলিশ। উপরোক্ত কথাগুলো শুনে ছেলেটা পাউরুটি হাতে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটা তখন বয়স 7 বছর হবে। কয়েকজন মিলে একটা মানুষকে আটকে রেখেছে। সকলের হাতে 9mm বন্দুক। রক্তাক্ত শরীর নিয়ে মাঝখানে হাঁটু ভাঁজ করে পড়ে আছে একটি লোক। আবারও তাদের মধ্য থেকে কেউ একজন বলে ওঠে, তোকে এখানে মেরে ফেলে চলে যাব, কেউ তোর লাশটাও খুঁজে পাবে না। কথাটা বলে যখনই রাজীব নামের সেই মানুষটা গুলি করতে যাবে, ঠিক তখন দূরে দাঁড়িয়ে থাকা সেই অসহায় ছেলেটি ঝাঁপিয়ে পড়ে সে মানুষগুলোর উপরে। তাদের হাত থেকে বন্দুকটা নিয়ে পরপর 5 জনের মাথায় শুট করে দেয়। সাথে সাথে সেই মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়ে। অবাক হয়ে তাকিয়ে আছে সাকিব চৌধুরী। সাকিব চৌধুরী খুব কষ্টে উঠে দাঁড়ায়, ছেলেটার দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর ছেলেটার হাত থেকে বন্দুক নিয়ে বলে ওঠে, কে তুমি? তোমার পরিচয় কি? কেনই বা তুমি এদেরকে মেরে ফেললে আর আমাকে এদের হাত থেকে বাঁচালে? আমি শামীম। আমার নির্দিষ্ট সঠিক কোনো পরিচয় নেই। যেখানে রাত সেখানেই ঘুমাই, আর যেখানেই দিন সেখানেই আমি আমার কর্মসংস্থান বানাই। ছেলেটার কথাগুলো বেশ ঝাঁঝালো। সাকিব তাকিয়ে আছে ছেলেটার দিকে। মুচকি হেসে সাকিব বলে ওঠে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, আমার কাছ থেকে তোমার কি চাই? তোমার যা চাই আমি তোমাকে তাই দিব। মাফ করবেন আমাকে। আমি কারো পা চেটে নয়, বরং আমি খেটে বড় হতে চাই। তোমার কথা আমার খুব ভালো লেগেছে। তুমি একদিন আমার ভবিষ্যৎ বানানোর রাস্তা হবে। আচ্ছা শোনো, চলো তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাই। তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়ির কাজ করবে, আমার সাথে আমার কাজে সাহায্য করবে। খাওয়া দাওয়া থাকা সব আমি দিব। এরপর থেকে শুরু হয় শামীমের নতুন এক পথ চলা। সাকিবের সাথে চলাফেরা করতে করতে সে ধীরে ধীরে হয়ে ওঠে রাজপথে এক রাজা। সে আগে মাত্র একজন খেলোয়াড় ছিল, কিন্তু এখন একজন খেলার মাঠের কোর্স হয়ে গেছে। কারণ সে মাঠে নামার আগেই মাঠ ফাঁকা হয়ে যায়। তাই সে মাঠে না নেমেই মাঠের পাশে দাঁড়িয়ে শুধু ইশারা দিয়ে বুঝিয়ে দেয় কিভাবে খেলতে হবে খেলার মাঠে। সময়ের সাথে সাথে সাকিবের নাম খ্যাতি বেড়ে যায় শহরে। এর চারিপাশে বেড়ে যায় শামীম নামক ভিক্টরের এক ভয়ঙ্কর আতঙ্ক। শামীম নামক ভিক্টরের ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলি। সাবেক মন্ত্রী এন্তাজুল হক তার ছেলে প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করত। সেখানকারই একটা রিক্সা চালকের মেয়েকে ক্লাসরুমে জোরপূর্বকভাবে তার বন্ধুগুলো মিলে গণধর্ষণ করে। এটা ধামাচাপা দেয়া হয়, কেউ জানতে পারে না। অসহায় রিক্সা চালক মানুষ কথাও বিচার পায় না। নিজের আত্মসম্মান বাঁচাতে একটা চলমান হাইওয়ে রাস্তার মাঝে গাড়ির নিচে নিজেকে আত্মসমর্পণ করতে গিয়েছিল। বেশ দামি একটা প্রাইভেট কালো গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে। তখনই সে রিক্সা চালক ব্যক্তিটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ আচমকা এমন হওয়াতে গাড়ি ব্রেক করে, কিন্তু দ্রুত গতিতে থাকার কারণে গাড়িটা একটা পিলারে গিয়ে ধাক্কা মারে। এতে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হলেন। কষ্ট করে গাড়ি থেকে বের হয়ে এসে সেই মানুষের সামনে গিয়ে সাকিব শার্টের কলার ধরে বলে ওঠে, এই বেটা, পাগল নাকি তুই? তোর জন্য আমরা মরতে বসেছিলাম। তোর যদি এতই মরার শখ, অন্য কোথাও গিয়ে মরতে পারিসনি? বাবা, তোমরা আমাকে মেরে ফেললা না কেন? আমাকে মেরে ফেলো, আমার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দাও। আমি মরতে চাই, বাঁচতে চাই না এই পাপের শহরে। অসহায় ব্যক্তিটা কাঁদতে থাকে। বেশ মায়া লাগে শামীমের। সাকিবকে থামিয়ে দিয়ে শামীম বলে ওঠে, চাচা, কি হয়েছে আপনার?
আপনি মরতে চান কেন? বাবা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার মেয়েটা মানুষের মতো মানুষ হতে চেয়েছিল, অনেক মেধাবী ছিল, কিন্তু এই মন্ত্রীর ছেলে মেরে ফেলেছে। চাচা, কি হয়েছে আমাকে সবটা খুলে বলেন, আমি আপনাকে ন্যায় বিচার এনে দেব। আরে ভাই শামীম, তুই পাগল হয়েছিস? মন্ত্রী এন্তাজুল হকের সাথে তুই পাঙ্গা নিয়ে এই শহরে বেঁচে থাকতে পারবি না। সাকিবকে থামিয়ে দেয় রিক্সা চালক ব্যক্তিটা। এক এক করে সমস্ত ঘটনা বলতে থাকে। সমস্ত ঘটনা শুনে শামীম বলে ওঠে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কালকে কলেজের সামনে চলে আসবেন, আমি ন্যায় বিচার এনে দেব। সেটা বলে একটা প্রাইভেট গাড়িতে করে সবাই চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে সকাল হতে থাকে। শহরে আবারও ব্যস্ততা শুরু হয়। মানুষজনগুলো আবার যে যার কর্মস্থলে যেতে থাকে। ছাত্রছাত্রী কলেজ স্কুল মাদ্রাসা যে যার প্রতিষ্ঠানে যেতে থাকে। ঠিক এমন সময় পরপর 3টা গাড়ি ভার্সিটির ভেতর প্রবেশ করে। গাড়িগুলো দেখে সবাই বুঝে যায় এগুলো ওসমানের গাড়ি। ওসমান হলো সাবেক মন্ত্রী ইন্তাজুল হকের ছেলে। 1 নম্বরে খারাপ, বিভিন্ন মাদক, ইফটিজিং, ধর্ষণ, অনেকগুলো মামলার আসামি। বাবা মন্ত্রী হয়েছে, পুলিশ কিছু করতে পারে না। ভার্সিটির গেটের সামনে নেমে যায় আর একদল ছেলেপেলে সবার সামনে, ওসমান পেছনে তার সাঙ্কোপাঙ্কগুলো। অন্যদিকে লাল রঙের একটা দামি গাড়ি ভার্সিটির গেটের সামনে আসতেই গাড়িটাকে থামিয়ে দেয় ওসমান। এটা দেখে গাড়ির ভেতর থেকে বের হয়ে এসে একজন ডানাকাটা পরিয়ে বলে ওঠে, কি ব্যাপার, তুমি আমার গাড়ি আটকেছো কেন? ওহ জানেমান, আজকে তোমাকে হেভি হট লাগছে, কিন্তু আমি ভার্সিটির মাঠে আগে প্রবেশ করব। ইউ ইডিয়ট, ভার্সিটির কোথাও লেখা আছে নাকি যে তুমি আগে ভার্সিটির ভেতরে প্রবেশ করবে, তারপর বাকি সবাই? ওই কামরুল মালটা বলে কি রে, এখান থেকে সরে যা, আমি আগে ঢুকবো, তারপরে বাকি সবাই। নুসরাত, ওকে আগে যেতে দে, ঝামেলা করিস না, বাদ দে। আমিও তো দেখতে চাই, আর কত ক্ষমতা তোমার? তুই আমার ক্ষমতা দেখবি? আমি চাইলে এই ভার্সিটির মাঠে তোকে ল্যাংটা করে ছেড়ে দিতে পারি। ও রিয়েলি? তাহলে তুই আমার গায়ে হাত দিয়ে দেখা দাও, দেখি তোর কত দম। তোকে ছোঁয়ার জন্য বাহানা খুঁজতাম, আর আজকে যখন তুই নিজে অফার দিয়ে দিলি, তাহলে সুযোগের সদ্ব্যবহার করি। কথাটা বলে ওসমান নুসরাত নামের মেয়েটির বুকের উপর হাত দিতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন ওসমানের হাত ধরে ফেলে। হঠাৎ এমন হওয়াতে সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত এই ভার্সিটিতে ওসমানের ওপর কেউ কথা বলেনি। পেছন থেকে ওসমানের হাত কে ধরেছে এটা দেখার জন্য যখনই মাথা উঁচু করবে তখনই নাক বরাবর কেউ একজন ঘুষি মারে। ঘুষি খাওয়ার সাথে সাথে কয়েক হাত পিছিয়ে পড়ে যায় ওসমান। পেছন থেকে বের হয়ে আসে শামীম, চোখে রঙিন সানগ্লাস, চুলগুলো পেছনে আঁচড়ে নেওয়া, পুরো হিরোদের স্টাইলে ভার্সিটির মাঠে সবাই তাকিয়ে আছে ভার্সিটির গেটের দিকে। এটা দেখে বাকি ছেলেপেলেগুলো এসে ওসমানকে তুলে দাঁড় করায়। ওসমান এবার রাগী দৃষ্টিতে বলে, শালা, কে রে তুই? তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? মুখের সিগারেটটা হাতের মুখের ধোঁয়াগুলো ছুঁড়ে দিয়ে সামনে এসে দাঁড়ায়। সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে ছেলেটা বলে ওঠে, আমি যেখানে যাই সেটাই আমার রাজত্ব হয়ে যায়। আমি এখানে পা রেখেছি মানে এটাই আমার এখন থেকে সিংহাসন। তুই ছিলি অতীত, বর্তমান আমি। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই বাঘের গায়ে হাত দিয়ে তুই তোর মৃত্যু ডেকে এনেছিস। থাবা তো তোকে এখন খেতেই হবে। ওসমানের কথা শুনে ছেলেটা বেশ খানিকটা উচ্চ স্বরে হেসে ওঠে। ছেলেটার হাসিতে ভার্সিটির মাঠটা কেমন যেন নাড়া দিয়ে ওঠে। ধুলো বালিগুলো কেমন যেন এদিক ওদিক উড়াউড়ি শুরু করে, গাছের পাতাগুলো যেন আকাশে বাতাসে দোল খেতে থাকে। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শামীম বলে ওঠে, জঙ্গলে বাঘ রাজা হয় না, আসল রাজা তো হয় সিংহ। বাঘ শিকার করার সময় থাবা দেয়, আর সিংহ হুঙ্কার দেওয়ার সাথে সাথে জঙ্গলে থাকা বন্য প্রাণীগুলো কেঁপে ওঠে। ছেলেটার কথাগুলো শুনে সকলে কেঁপে ওঠে। সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। শামীম নামের ছেলেটা আবার বলে ওঠে, আমি তোকে চিনতাম না, কিন্তু তোর পরিচয় আমার জানা হয়ে গেছে। তোকে স্বর্গে পাঠাতে না পারলে একজন অসহায় মানুষ নিজে দোজকবাসী হয়ে যাবে। তাই তোকে স্বর্গে নয় দোজকে পাঠিয়ে ওই মানুষটাকে স্বর্গবাসী করতে চাই। অনেক হয়েছে তোর সিনেমার ডায়লগ, তোকে মেরে প্রমাণ করে দিব আসল রাজা তুই না আমি। কামরুল, শালাকে মেরে ধুলোর সাথে মিশিয়ে দে।
কথাটা শোনার সাথে সাথে কন্ট্রোল নামের ছেলেটার সামনে পা বাড়ায়, গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। শামীম নামের ছেলেটার সামনে দাঁড়িয়ে যখন খুশি মারতে যাবে, ঠিক তখনই বন্দুকে থাকা বুলেটের শব্দে আর বুলেটের গন্ধে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। বন্দুকে থাকা বুলেটের শব্দে সবার কলিজা কেঁপে ওঠে। বারুদের গন্ধে জায়গাটা দুর্গন্ধ হয়ে ওঠে। রক্তের ঘ্রাণে একজন মাতাল হয়ে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না, সবার মধ্যেই আতঙ্ক। এটা দেখে ওসমান বলে ওঠে, আরে শালা মারলি কেন? তুই ওকে মেরে ফেললি, আর প্রাণে বাঁচতে দিব না। কি করব বল? যখন বাবা ছেলের মাঝখানে প্রতিবেশী এসে নাক গলায়, তখন তার নাকটা এভাবেই কেটে ফেলতে হয়। তোকে তো শালা। যখন তার বাকি ছেলেপেলেগুলো আসতে যাবে, তখনই পরপর আরও 5-5টা গুলি চলে। 5টা নিথর দেহ মাটিতে লাশ হয়ে পড়ে যায়। ভয়ে সবাই পিছিয়ে যায়। ওসমান বলে ওঠে, কে তুই? তোর পরিচয় কি? কি চাস তুই আমার কাছে? তোর জীবন। তুই জানিস আমি কে? তোর পরিচয় আমার জানা দরকার নেই। আমার দরকার তোর শরীরে থাকা আত্মাটা। তোর জীবনটার দরকার আমার। তুই আমাকে মারতে চাস কেন? মাইশা নামের মেয়েটাকে মিলে তোরা কলেজের রুমে রেপ করেছিলি। ছেলেটার কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায় ওসমান, কেননা সবাইকে মেরে ফেলেছে এই ছেলেটা। ওসমান বলে ওঠে, ও তো একটা পতিতা ছিল, আমরা কাউকে রেপ করিনি। টাকার বিনিময়ে ও আমাদের কাজ করেছে। কথাটা শোনার সাথে সাথে বুক বরাবর লাথি মারে শামীম নামের ছেলেটা। লাথি খাওয়ার সাথে সাথে ওসমান নামের ছেলেটা বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে। তুই কিন্তু বেঁচে থাকতে পারবি না। আমার বাবা কিন্তু এই শহরে প্রভাবশালী মন্ত্রী। তোকে আমি প্রাণে মেরে ফেলবো। তোর শরীরের মাংসগুলো খেতে আসবে না কোনো বন পানি। তোর ভয়ঙ্কর ক্ষত বিক্ষত দেহটা দেখে। কথাটা বলে ওসমান নামের ছেলেটা মারপিট শুরু করে। শামীম নামক ভিক্টর ছেলেটা তার ভয়ঙ্কর রূপ বের করে একটা সিংহের মতো থাপা দিতে থাকে ওসমানের ওপরে। ওসমান রক্তাক্ত হয়ে ভার্সিটির মাঠের উপরে পড়ে আছে। শরীরটা বেশ জখম হয়েছে, কেননা অনেক মেরেছে শামীম নামের ছেলেটা। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে চলে আসে। মাটির উপর পড়ে আছে রক্তাক্ত হয়ে, শরীরটা নড়াচড়া করতে পারে না। শামীম নামের ছেলেটা তার হাত দুটো মাটির উপর রেখে বসে পড়ে আর কানে কানে বলে ওঠে, তোর দোজকের জানিটা ভালো হোক। কথাটা বলে পেছন থেকে একটা ধারালো ছোট্ট ছুরি বের করে। এরপর সবার সামনে গলার উপরে রাখে। সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখনই পেছন থেকে বলে ওঠে, শামীম নামের ছেলেটা ভীষণ রেগে আছে, চোখগুলো লাল রক্ত বর্ণ ধারণ করেছে। পেছন ফিরে পুলিশ অফিসারের দিকে মুচকি হাসে। প্রকাশে শত শত শিক্ষক শিক্ষার্থী ছেলেমেয়েদের সাধারণ জনগণ পুলিশের সামনে গলার উপর ধারালো ছুরিটা রেখে চালিয়ে দেয়। সাথে সাথে গলার শিরা, উপশিরা, কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ছটফট করতে থাকে, হাত পাগুলো ছড়াছড়ি করে লাফালাফি করতে থাকে। গলাকাটা ওসমানের দেহটা, রক্তগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। ছিটকে এসে কয়েকজন শিক্ষার্থীর উপরে রক্তগুলো পড়ে। তাজা গাঢ় লাল রক্তটা যখন ছিটকে গিয়ে নুসরাতের মুখে পড়ে, তখন নুসরাত ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরকম দৃশ্য দেখে পুলিশ অফিসারগুলো চোখ বন্ধ করে ফেলে। ভাবতে পারেনি প্রকাশে এভাবে মেরে ফেলবে এতগুলো মানুষের সামনে। ভার্সিটির মাঠে ছেলেটা ছটফট করতে থাকে। পুলিশগুলো দৌড়ে এসে বন্দুক হাতে চতুর্পাশে ঘিরে ধরে ছেলেটাকে। ভিক্টরের হাতে হ্যান্ডকাপ পরায়। মুহূর্তের মধ্যেই খবরটা সারা দেশে ছড়িয়ে পড়ে। মিঠুন স্টোরি চ্যানেল থেকে শুরু করে সমস্ত চ্যানেলে গল্পটা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সাংবাদিক, নিউজ, টেলিভিশন, মনের হার্টবিট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এই নিউজটা। পুলিশের গাড়িতে করে ছেলেটাকে নিয়ে যাওয়া হয় থানার মাঝে। খবর পেয়ে মন্ত্রীসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ভার্সিটির মাঠে এসে উপস্থিত হয় ইন্তাজুল হক। নিজের ছেলের মর্মান্তিকর মৃতদেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে। এক রাতে ভাইরাল হয়ে যায় ভিক্টর। বিভিন্ন ম্যাগাজিন থেকে শুরু করে এক উচ্চ লেভেলে পৌঁছে যায়। পরিচয়ের এক নাম হয়ে ওঠে ভিক্টর। পোস্টমর্টম করার জন্য লাশটাকে নিয়ে যায় পুলিশ। এটা দেখে মন্ত্রী ইন্তাজুল হক বলে ওঠে, আমার ছেলেকে এতগুলো মানুষের সামনে, পুলিশের সামনে মেরে ফেললো। পুলিশকে মুখে আঙ্গুল দিয়ে চুপ করেছিল। চুপ বেয়াদব, ওই জানোয়ারটাকে গ্রেপ্তার করেছো। আমি থানায় আসছি। ওকে যদি আজকে আমি ওকে রাস্তার কুত্তাদের মতো পিটিয়ে না মেরে ফেলেছি,
আমার নাম এন্তাজুল হক না। অফিসার লাইটার থাকলে আমাকে একটা দাও। যে গেট দিয়ে তুই আমাকে তোর এই জেলখানার ভেতরে ঢুকিয়েছিস, সেই গেট দিয়ে তুই আমাকে কিছু সময় পর বের করবি। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না, তুই বরং তোর দায়িত্ব পালন কর। আমি আমার ছেলের লাশ ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ না আমি ওই ছেলেকে হত্যার প্রতিশোধ নিতে পারছি। উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের গণ্যমান্য ব্যক্তি সহ অসংখ্য মানুষ। বাড়ির উঠোনের সামনে কথাটা বলে পরপর বেশ কয়েকটা গাড়ি থানার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে থানার বাইরে কয়েকটা গাড়ির শব্দ পাওয়া যায়। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে রেলমন্ত্রী, সেতুমন্ত্রী, পানিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পাওয়ারফুল মন্ত্রী ইন্তাজুল হক। পুলিশ কনস্টেবলগুলো একের পর এক স্যালুট দিতে থাকে। সবাই থানার ভেতর প্রবেশ করে ভেতরে প্রবেশ করতেই চিৎকার করে বলে ওঠে, কোথায় ওই জানোয়ার? কোথায় সে? তার সাহস কি করে হয়? সে আমার ছেলেকে মেরেছে, তাকে আমি এই থানার ভেতরে পুঁতে দেব। তার লাশটাও আমি থানা থেকে বের হতে দেব না। চুপ কর বেটা, বেয়াদব। তোদের মতো কিছু ফালতু পুলিশের জন্য আমাদের মতো প্রভাবশালী ব্যক্তিদের ফেস লস হয়। তুই তাকে এখনো থানার ভেতর আটকে রেখেছিস, তার শরীরে এখনো পর্যন্ত তুই একটা লাঠির বাড়ি পর্যন্ত দিসনি। এই দেশের প্রধানমন্ত্রীর পরে আমার স্থান। আমার উপর কথা বলবে এমন কেউ নেই। ওকে থানার ভেতর বেঁধে রামধোলাই কর। না, এভাবে হবে না। ওকে থানার বাইরে বের কর। কথা কম, ওকে থানার বাইরে বের কর। পুলিশগুলো জেলখানার ভেতর থেকে বের করে আনে শামীমকে। ইন্তাজুল হক আর শামীম মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইন্তাজুল হক বলে ওঠে, শালা, তোকে এখানে মেরে পুঁতে দেব। ছেলেটা এটা শুনে রহস্যময় একটা হাসি দেয়। পেছনে থাকার চেয়ারটা সামনে এনে বসে পড়ে। চেয়ারের ওপরে পায়ে পা রেখে পকেট থেকে একটা সিগারেট বের করে কনস্টেবলের কাছ থেকে একটা লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে টানতে থাকে মনের সুখে। এটা দেখে ইন্তাজুল হক দাঁতের দাঁত রেখে কটমট করে বলে ওঠে, শালা, তোকে তো আজকে। কথাটা বলে যখন শামীম নামের ছেলেটার কপালে বন্দুক রেখে গুলি করতে যাবে তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাষ্ট্রপতি ফোন করেছে। হঠাৎ তার ফোন দেখে সকলে বেশ খানিকটা অবাক হয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, মাননীয় মন্ত্রী, তুমি ওই ছেলেকে ছেড়ে দাও। ওর হাত অনেক লম্বা, এমন না হয় যে ও তোমার হাত কেটে ফেলে। রাষ্ট্রপতির কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় মন্ত্রী। মন্ত্রী চিৎকার করে বলে ওঠে, স্যার, এটা আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? সে আমার ছেলেকে মেরেছে। আমি তাকে না মেরে ফেলা পর্যন্ত তাকে ছাড়ছি না। দেখো, বাইরের কয়েকটা দেশ থেকে আমার উপর চাপ আসতেছে। তুমি তাকে ছেড়ে দাও, না হলে সামনে আমাদের জন্য বিপদ। সেই ছেলেটার অনেক পাওয়ার, ওকে ছেড়ে দাও। ওর সাথে ঝামেলা করো না। বলে কলটা কেটে দেয়। এটা দেখে মন্ত্রী রেগে ফোনটা ভেঙে ফেলে। শামীম মুস্কি একটা হাসি দেয় আর বলে ওঠে, কিরে, আমাকে মারবি না? দেখ, তোদের মতো মন্ত্রীদেরকে আমি আমার সামনের এবং পিছনের পকেটে নিয়ে ঘুরি। তাই তোর ছেলে যে ভুলটা করেছে তুই সেই ভুলটা করিস না। না হলে তোর ছেলের পাশের ফাঁকা জায়গাটাই তোর লাশটাকে দাফন করার ব্যবস্থা করে দিব আমি। কথাটা বলে চেয়ার থেকে উঠে মন্ত্রীর ডান গালে চুমু খেয়ে ছেলেটা বেরিয়ে পড়ে নাচতে নাচতে। থানার বাইরে বেশ কয়েকজন ছেলে পেলে ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে থানা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাই মনে মনে বলতে থাকে, এ ছেলে পাগল নাকি? মন্ত্রী রেগে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে তো থাকে। থানা থেকে রেগে এক এক করে সকলে বেরিয়ে যায়। পুলিশ অফিসার কনস্টেবলের উদ্দেশ্যে বলে ওঠে, খবরটা আবারও ছড়িয়ে পড়ে। সাংবাদিকগুলো খবর প্রকাশ করতে থাকে বিভিন্ন টেলিভিশনে। মন্ত্রীর ছেলেকে মেরে ফেলার পরেও জেল থেকে ছাড়া পেয়েছে ভিক্টর নামের সেই ছেলেটি। একজনের খবরের পত্রিকা কিংবা টেলিভিশনে এক একভাবে টাইটেল দিয়ে ভিউজ কামাচ্ছে। অন্যদিকে নুসরাত জ্ঞান হারিয়ে হাসপাতালের বেডে শুয়েছিল। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে। এখনও চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে ওঠে। খুব কষ্টে ও ভয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে জেল থেকে ছাড়া পেয়ে তার দলের ছেলেগুলো তাকে গলায় মালা পরিয়ে তাদের আড্ডাখানায় নিয়ে যায়। সেখানে যেতেই সাকিব বলে ওঠে, আরে ভাই শামীম, এটা কি করলি? প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে মেরে ফেললি। ওসমানকে এখন মন্ত্রী তোকে ছেড়ে দেবে? আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করতে রাজি না। অপরাধ করেছে, তাই তাকে তার যোগ্য শাস্তি দিয়েছি। তাই বলে
শামীম এবার হাতের ইশারা দিয়ে থামিয়ে দেয় সাকিবকে। সামনে নির্বাচনের ইলেকশনে এমপি পদে যাচ্ছে সাকিব। ওইদিকে নিজের ছেলের এরকম মৃত্যু দেখে মাথা নষ্ট হয়ে গেছে মন্ত্রী ইন্তাজুল হকের। যে করেই হোক সে বাঁচতে দেবে না শামীমকে। এই জানোয়ারটাকে আমি বাঁচতে দেব না। সে আমার ছেলেকে মেরেছে, তাকে তো আমি প্রাণে মেরে ফেলবো। খবর নে ওর কে কে আছে কাছের মানুষ। এদিকে ছেলের লাশটা দাফন করে যে যার মতো সান্ত্বনা দিয়ে চলে যায় নিজেদের গন্তব্যে। মন্ত্রী একা ঘরের ভেতরে বসে আছে। শহরটা থমকে গেছে, রাত হতে শুরু করেছে। রাতের পরিবেশটা বেশ অন্ধকার, কেননা আকাশে আজকে কোনো চাঁদ নেই, শুধু হালকা কালো মেঘ। পরিবেশটা বেশ ভয়ঙ্কর, মানুষের চলাচল প্রায় কম বলা হচ্ছে। হালকা প্রবাহমান বাতাস বইছে। অন্যদিকে একটা বাইক বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রাস্তার এক সাইড ধরে। রাস্তাটা চলে গেছে পুরো বাগান বাড়ির ভেতর দিয়ে। রাস্তার দু সাইডে অসংখ্য গাছ, এত পরিমাণ গাছ যে রাস্তাটা অন্ধকারে ছেয়ে আছে। রাস্তার দু সাইডে বিভিন্ন ভয়ঙ্কর পশু পাখির ডাকাডাকি নিস্তব্ধ। রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। রাস্তার দু সাইডে পুকুর বেশ অন্ধকার। ঝিঝি পোকা, উই পোকার ডাকাডাকি। অন্ধকারে জোনাকি পোকাগুলো তাদের জিরো বাল্বের বাতিতে খানিকটা রাস্তা আলোকিত করেছে। ঝোপঝাড়ের আড়াল থেকে বিভিন্ন পশু পাখির কোলাহল বেরিয়ে আসে। পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেন ভুতুড়ে এক রাজ্যে প্রবেশ করেছে কোনো এক আগন্তুক। আগন্তুকের বাইকের গতিতে, তার প্রাকৃতিক গতিতে বহমান বাতাসে মিশ্রিত হয়ে বিকট আওয়াজ বারবার শব্দ করছে। আগন্তুকটা ফুল স্পিডে চলেছে কোনো এক অন্ধকার অজানা গন্তব্যে। আগন্তুকটার বাইকটা ধীরে ধীরে স্লো হতে থাকে। হঠাৎ করে চলে আসে নিস্তব্ধ একটা গোরস্থানের সামনে। গোরস্থানের চতুর্পাশে শুধু কবর আর কবর। গোরস্থানের গেটে লেখা আছে, পৃথিবীতে এত লাফালাফি করিও না, সেটা তোমার ক্ষণিকের সময়, কিন্তু তোমাকে সারা জীবনের জন্য আসতে হবে তোমার আসল ঠিকানাতে। ছেলেটা বাইক থেকে নেমে হেলমেটটা খুলে বাইকের ওপর রেখে দেয়। হিমেল হাওয়া, শীতল এক বাতাস বয়ে যায়। শো শো শব্দে বেশ কিছু সময় উচ্চস্বরে বিকট আওয়াজ হয়। গোরস্থানটা বেশ অন্ধকার, চতুর্পাশে শুধু কবর আর কবর। ঘাস লতাপাতা দিয়ে গোরস্থানটা বেশ অন্ধকার হয়েছে। যেখানে সেখানে জোনাকি পোকা দেখা যায়। বেশ কিছু কবর থেকে ভেসে আসে ভয়ঙ্কর কিছু আওয়াজ, খেকশিয়ালের ডাকাডাকি, পশু পাখির কিচিরমিচির। মুহূর্তের মধ্যেই যেন ঠান্ডা হয়ে যায় পরিবেশটা। আগন্তুকটার পায়ের ধুলোতে যেন গোরস্থানটা কোনো এক নিস্তব্ধতায় ছেয়ে যায়। উপস্থিত থাকা হিংস্র পশু পাখিগুলো মনে হয় বুঝে গেছে এই গোরস্থানে কোনো এক হিংস্র মায়াবী হিংস্র দানব পা রেখেছে। তাই হয়তো ভয়ে যে যার মতো নিস্তব্ধ হয়ে গেছে। সেই জায়গাতেই মানুষটা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে কবরস্থানের ভিতরে। রাতের কুয়াশায় গোরস্থানের সবুজ ঘাসগুলো শীতে ভিজে গেছে। সবুজ ঘাসের উপরে পা রেখে হেঁটে যাচ্ছে আগন্তুকটা কোনো একটা কবরের দিকে। তার পায়ের শব্দে বারবার ভয়ঙ্কর কিছু আওয়াজ দিচ্ছে। হঠাৎ করে আগন্তুকটা থেমে যায় একটা কবরের সামনে। তারপর হঠাৎ করে আগন্তুকটা নিঃস্বার্থ মায়াবী চোখে হাঁটু দুইটা সেই কবরের সামনে পেরিয়ে দিয়ে অঝোর ধারায় চোখের নোনা বাড়ি ফেলতে থাকে। কবরটা খুব পরিচিত সেই মানুষটা বলে ওঠে, ও আমার শখের প্রিয়সী, আমার যুদ্ধের বিদ্রোহে আমি তোমাকে হারিয়েছি। ও হে আমার প্রিয়সী, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বাঁচাতে পারিনি, তবে আমি তাদেরকেও ছাড়ছি না যতক্ষণ না তোমার পাশে তাদেরকে দাফন করছি। কথাটা বলে ছেলেটা সেই কবরের মাটিটুকু ধরে চোখের পানি ফেলতে থাকে। ছেলেটা তার প্রেয়সীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। তার সেই শখের প্রেয়সীর জন্য সে অন্ধকার জগৎ ছেড়ে দিয়েছে। ভালো মানুষ হতে চেয়েছিল, কিন্তু অন্ধকার জগতের সেই মানুষগুলো তাকে ভালো হতে দেয়নি। থাকুক না গল্প অজানা, গল্পের মধ্যে শুধু টুইস্ট আর টুইস্ট। যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের গল্পটি মিঠুনের স্টোরি চ্যানেল এবং মনের হার্টবিটে আপলোড হয়েছে। ছেলেটা আবার বলে ওঠে, ও হে আমার শখের প্রিয়সী, কেন জানি না আজকে চাঁদটা ঠিক তোমার মতোই সুন্দর লাগছে। কেন জানি না আমার মনে হচ্ছে ওই চাঁদের পাশে সুন্দর উজ্জ্বল মায়াবী তারাটা, সেটা তুমি। তোমার কারণে হয়তো চাঁদকে আজ অনেক সুন্দর লাগছে, তবে তুমি চাঁদের থেকেও আমার কাছে অতি সুন্দর। কথাটা বলে ছেলেটা সেই কবরের পাশে শীতল বনের উপরে শুয়ে পড়ে। এরপর সেই আকাশের দিকে তাকিয়ে থাকে। এই ছিল তার অতীতের কথা।
মন্ত্রী তার লোকজনদেরকে চতুর্পাশে লাগিয়ে দিয়েছে এই ছেলেটার ব্যাপারে খবর নেয়ার জন্য। সেদিনের পর থেকে ভার্সিটিতে ভীষণ প্রভাব ফেলেছে। খবরটা সব দিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের দেশগুলোতেও ভিক্টর নামটা শুনতেই সবার কলিজা কেঁপে ওঠে। সে যখন রাস্তায় বের হয় তখন মানুষ ভয়ে সাইড দিয়ে দেয়। বড় বড় মন্ত্রী এমপিগুলো তাকে স্যালুট দিয়ে ওঠে, তার কথায় উঠে বসে। শহরের গতি আর ঘড়ির কাঁটা ঠিক একই গতিতে চলছে। চায়ের দোকানে বসে কয়েকজন মিলে চায়ের কাপে চুমুক দিয়ে চায়ের স্বাদ নিচ্ছে। রহিম চাচার চায়ের দোকানে চা না খেলে যেন মাথাটা ঠিক থাকে না ভিক্টরের। এমন সময় ভার্সিটিতে সেদিক দিয়েই প্রবেশ করছে নুসরাত। নুসরাতকে সেই ঘটনার পর থেকে দেখা যায়নি, অনেকদিন পর ভার্সিটিতে এসেছে। ভারত দৃষ্টিতে তাকায় নুসরাত সেই চায়ের দোকানের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভিক্টর, যেন চোখের পলক ফেলে না। তার কাছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবী মেয়েটি হচ্ছে আমাদের গল্পের নায়িকা নুসরাত, যার বর্ণনা দিতে গেলে গল্প আর শেষ করা যাবে না। তার দলের সবাই এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা যে ছেলে কোনো নারীর দিকে তাকাতো না, সে ছেলে এখন কিনা প্রত্যেক দিন ভার্সিটির সামনে এসে সেই মানুষটাকে দেখার দীর্ঘ প্রতীক্ষায় চেয়ে থাকে। এমন সময় সাগর বলে ওঠে, ভাই তোমার কি হয়েছে বলো? তুমি প্রত্যেক দিন ভার্সিটিতে এসে সেই মেয়েটার দিকে তাকিয়ে থাকো। এই কথাটা শুনে আজকে একটা হাসি দেয় ছেলেটি। বলে ওঠে, মেয়েটি নয়, তাকে সম্মান দিয়ে ভাবি বলবি। সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় সাকিব ফোন করেছে। হ্যালো শামীম, কোথায় আছো তুমি? সাবধানে থাকো, তোমাকে মারার জন্য এমপি পার্থ আমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার সাথে দেখা করো। ঠিক আছে ভাই। কথাটা বলে কলটা কেটে দেয়। ওদিকে যেতে যেতে মাইশা বলে ওঠে, কি রে নুসরাত, ভার্সিটির সামনে প্রতিদিন তোর দিকে তাকিয়ে থাকে কেন? আমি কি জানি, ওর মতো একটা ভয়ঙ্কর মানুষের দূরে থাকাই ভালো। কিন্তু আমার মনে হয় ও তোকে ভালোবাসে। বললেই হলো। কথা বলতে বলতে তারা চলে যায় নিজেদের ক্লাসরুমে। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গল্পে বেঁধে উঠেছে তারা। ঠিক তখনই সেই ভার্সিটির গেটের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। হঠাৎ করে সেই কালো গাড়ির ভেতর থেকে একটা হাত বের হয় আর সেখান থেকে AK-47 বন্দুক থেকে গরম একটা বুলেট বেরিয়ে আসে ভিক্টর নামক ছেলেটির দিকে। তার দলের একটা ছেলে চায়ের কাপে চুমুক দিয়ে যখনই সেদিকে তাকাতে যাবে তখনই দেখতে পায় কেউ একজন গুলি করছে ভিক্টরকে। ভিক্টরকে বাঁচাতে গিয়ে সেই ছেলেটার জীবন চলে যায়। গুলিটা মাথায় এসে লাগে। ছেলেটার নাম ছিল আপন। হঠাৎ গরম বুলেটের শব্দে জায়গাটা গরম হয়ে ওঠে। মানুষ ছোটাছুটি করতে থাকে। এটা দেখার সাথে সাথে ভিক্টর তার কোমর থেকে একটা বন্দুক বের করে পরপর বেশ কয়েকটি গুলি চালায় সেই ছেলেটার দিকে। গাড়ির ভেতরে থাকা সেই ছেলেটাকে গুলি লাগে এবং গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ভিক্টরের বাকি ছেলেপেলেগুলো গিয়ে সেই গাড়িতে থাকা ছেলেগুলোকে ধরে ফেলে। ভার্সিটির সামনে আরেকটা উত্তেজনা শুরু হয়। ভিক্টর হাঁটু ভাঁজ করে সেই ছেলেটার মাথাটা কুলে নেয় আর বলে ওঠে, আপন, তোর কিছু হবে না ভাই, আমি তোকে মরতে দিব না, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। আপন নামের ছেলেটা কিছু বলতে চেয়েছিল কিন্তু তার বুক ফাটিয়ে মুখ ফোটে না। ছেলেটা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে রেগে যায় শামীম। শামীম বলে ওঠে, লাশটাকে দাফন করার ব্যবস্থা কর আর তাদেরকে তুলে নিয়ে আয় গোডাউনে। ভার্সিটির গেটের সামনে এতক্ষণ সবটা দাঁড়িয়ে দেখছিল সমস্ত শিক্ষার্থী। সেখানে উপস্থিত ছিল নুসরাত। নুসরাত ঘৃণাত্মক দৃষ্টিতে তাকিয়েছিল শামীমের দিকে। শামীম লাল রক্তবর্ণ চোখে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। দেখতে দেখতে বিকেল হয়েছে। অন্ধকার কবরে রাখার জন্য আপনের লাশটাকে গোসল করিয়ে সাদা কাপড়ের পোশাক পরিয়ে জানাজার নামাজে উপস্থিত করা হয়েছে এবং শাকির বলে ওঠে, আমি তোকে বারবার সাবধান করলাম, আমার কথা শুনলি না। ছেলেটা তোর জন্য জীবন দিয়ে দিল। তার রক্ত শুকাতে দেব না, তার আগেই সেই সব খুনিদের আমি আকাশে তুলে দেব। হাজার তারার মধ্যে তাদেরকেও আমি সেই তারাদের সঙ্গে বানিয়ে দেব। কেউ আর কোনো কথা বলে না। জানাজা শেষে আপনের লাশটাকে দাফন করা হয়। অন্যদিকে মন্ত্রী মরিয়া হয়ে উঠেছে। সুযোগ খুঁজতে থাকে নিজের ছেলের হত্যার প্রতিশোধ নিতে। সন্ধ্যা হয়েছে, শহরটা বেশ নিস্তব্ধ। তখনই বাংলো বাড়ি থেকে ভেসে আসে দু একটা ছেলের আর্তনাদ। ছেলে দুইটা চিৎকার দিচ্ছে আর বলে ওঠে, ভাই আমাদের মেরো না, আমরা মরতে চাই না, আমরা তো টাকা বিনিময়ে কাজ করেছি। ভিক্টর নামক আগন্তুকটা কোনো কথা শোনে না, ভীষণ রেগে আছে। চোখগুলো লাল রক্ত বর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই ভিক্টর যাকে তুলে নিয়ে আসে সে আর বাড়িতে ফিরতে পারে না।
তার ঠিকানা হয় গোরস্থানে। কথাটা বলে ছেলেটার নখ তুলে ফেলে। হাতের নখটা তুলে ফেলার সাথে সাথে সেই কাঁচা নখ থেকে রক্ত বের হতে থাকে। ছেলেটা ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে থরথর করে কেঁপে ওঠে দেয়ালের ইটগুলো। চিৎকার করে উঠে সিমেন্টের পলিস্টার করা সেই দেয়ালটা। ছেলেটার এরকম অত্যাচার দেখিয়ে পাশের সেই ছেলেটার প্যান্ট নষ্ট হয়ে গেছে। এক এক করে ডান হাতের 5টা নখ তুলে ফেলে। তাজা গাঢ় লাল রক্তটা ঝরতে থাকে সেই সাদা রঙের ফ্লোরটার উপরে। এরপর আগন্তুকটা চোখের ইশারা দেওয়ার সাথে সাথে তার সামনে একটা বক্স এনে রাখা হয়। সেই বক্সের ভেতর থেকে বের করে নিয়ে আসা হবে কয়েকটা মোমবাতি এবং একটা মেস। এরপর জ্বালিয়ে দিয়ে উল্টো করে সেই মোমবাতিটা গলাতে থাকে তুলে ফেলা নখের জায়গায়। ছেলেটা বাধা অবস্থায় চেয়ারে লাফালাফি করতে থাকে, গরুর মতো চিৎকার করতে থাকে। ছেলেটা কান্না করতে করতে বলে ওঠে। আগন্তুকটার কান পর্যন্ত এই কথা পৌঁছয় না। কেমন যেন পাগল হয়ে গেছে। সবাই শুধু তাকিয়ে আছে ভয়ে। কেউ কোনো কথা বলতে পারে না, কেননা সবাই জানে যখন সে কোনো অপারেশন করে আর তার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ালে ঠিক এই ছেলেটার মতোই পরিণত হবে তাদের। তাই ভয়ে কেউ কোনো কথা বলে না, চুপচাপ শুধু দেখতে থাকে। ছেলেটার মুখের ভেতর একটা কাপড় আর হালকা পেট্রোল ঢেলে দেয়। এরপর দেয় কিছু পলিথিন প্লাস্টিক। এরপর মুখের ভেতর আগুন জ্বালিয়ে দেয়। মুখের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পলিথিন আর ছেঁড়া কাপড়ে যত গলতে থাকে তত মুখের চতুর্পাশে লাগতে থাকে। আলকাতরার মতো খামচে ধরতে থাকে মুখটা। ভেতর থেকে কোনো আওয়াজ বের হয়ে আসে না। ভয়ঙ্কর সেই ভয়াবহ শাস্তি। পাশের চেয়ারে বেঁধে রাখা ছেলেটা এরকম দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রস্রাবের সাথে সাথে পায়খানাও করে ফেলেছে। সেই চেয়ারের ওপরে বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই আগন্তুকটার। মুহূর্তের মধ্যে মুখের ভেতরটা পুড়ে এক জায়গায় লেগে যায়। ভেতর থেকে কোনো আওয়াজ বের হয়ে আসে না, শুধু ঘুমানোর আওয়াজ শোনা যায়। ছেলেটা নিস্তেজ হয়ে পড়েছে, শরীরটা এলিয়ে দিয়েছে চেয়ারের উপরে। অত্যাচার সহ্য করতে না পেরে প্যান্ট নষ্ট করে ফেলেছে। হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয় ধীরে ধীরে। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে ছেলেটা। এটা দেখে আগন্তুকটা আবার বলে ওঠে, শালা ডেরা মাছের জীব, এই জীবন নিয়ে এসেছিস আমার সাথে পাঙ্গা নিতে? সাগর, ওর জ্ঞান ফেরা, এর কাছ থেকেই তথ্য নিব। ওকে ভাই। কথাটা বলার পর সাগর ছেলেটার জ্ঞান ফেরানোর জন্য পানি নিয়ে আসে, তবে সাধারণ পানি নয়। সাধারণত কোনো মানুষ জ্ঞান হারালে তার মুখে ছেটানো হয় শীতল ঠান্ডা পরিষ্কার পানি, কিন্তু এই ছেলেটার জ্ঞান ফেরানোর জন্য ফুটন্ত লাল আকৃতির গরম পানি সেটা দেয় মুখের উপরে। পড়ার সাথে সাথে মুখটা পুড়ে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। বড় বড় ফোসকা দিয়ে দেয় মুখের ওপরে, দেখতে ভয়ঙ্কর লাগছে। ছেলেটা চিৎকার দেয়, মুখটা জ্বলতে থাকে, গুল্ল গোঙাতে থাকে। ছেলেটার যেন শরীর থেকে আত্মাটা ভয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু বের হতে পারছে না। ছেলেটা ভয়ে বলে ওঠে কান্নামাখা কণ্ঠে, আর এইসব আমাদের করতে বলেছে এমপি পার্থ সাহেব। তিনি আমাদেরকে আপনাকে মারার জন্য ভাড়া দিয়েছে। কথাটা শুনে মুচকি একটা হাসি দেয় ছেলেটি। এরপর ছেলেটার সামনে পায়ে পা রেখে বসে পড়ে একটা চেয়ারে। পাশ থেকে সাগর নামের ছেলেটি একটা হোয়াইট কালারের বিদেশি ব্র্যান্ডেড সিগারেট বের করে এনে দেয়। এরপর সেটা জ্বালিয়ে কয়েকটা টান দেয়। এরপর মুখের ভেতর ছেলেটার হাত ঢুকিয়ে জিহ্বাটা বের করে এনে সিগারেটটা জিহ্বার উপরে চেপে ধরে। ছেলেটা তত বেশি লাফালাফি করতে থাকে যেন ছেলেটার মাথায় আগুন ধরে গেছে। নিজের চোখের সামনে নিজের মৃত্যুটা মেনে নিতে পারছে না। সে শামীম ইশারা দেয়, সব কিছু রেডি করো। শামীমের কথা মতো সবকিছু রেডি করে ছেলেটাকে একটা পিলারের সাথে বেঁধে শক্ত করে ছেলেটাকে রশি দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে ফেলে। একটু পর মুখের ভেতর থেকে প্লাস দিয়ে জিহ্বাটা বের করে এনে জিহ্বাটা তামাক তার দিয়ে বেঁধে মেশিনের সাহায্যে জিহ্বাটা টানতে থাকে। যত বেশি টানতে থাকে তত বেশি ছেলেটার আর্তনা তার চিৎকার বের হয়ে যায়। এমন সময় হঠাৎ করে ছেলেটার মুখের ভেতর থেকে জিহ্বাটা ছিঁড়ে বেরিয়ে আসে। ছেলেটা ব্যথায় ছটফট করতে থাকে। এমন সময় নিজের রাগ কমানোর জন্য বক্স থেকে একটা খুর নিয়ে ছেলেটার শরীরে একের পর এক ব্লেড দিয়ে আঘাত করতে থাকে। ছেলেটার শরীরটা মুহূর্তের মধ্যেই ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। রক্তের স্রোত বয়ে যায় পুরো রোমে। আগন্তুকটা কোনো কথা ছাড়াই সেখান থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য এখন একটাই, এমপি পার্থকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। ফুল স্পিডে গাড়ি টেনে বাড়ির সামনে এসে বাইক স্ট্যান্ড করে আগন্তুকটা। রাত তখন প্রায় 12টা বাজে। এমন সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগন্তুকটা। এটা দেখে চমকে যায় পার্থ আর বলে ওঠে,